প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত ওয়ান শট এমসিকিউ ক্লাস। এই ওয়ান শট এমসিকিউ ক্লাসের মাধ্যমে আমরা 5টা অধ্যায়ের এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি এখান থেকে সলভ করে দেব, যাতে তোমরা টেস্ট পরীক্ষায় কিছুটা হলেও নাম্বার কমন পেতে পারো এবং ফাইনাল পরীক্ষার প্রিপারেশনটা ভালো মতো নিতে পারো। এছাড়াও আরও অজস্র গল্প হবে, অজস্র কথা হবে। সবাইকে আমার ক্লাসে স্বাগত। যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলা, একটু দেরি হওয়ার কারণে আমি আন্তরিকভাবে তোমাদের সবার কাছে দুঃখিত। আমি অফিসে আসছি ভাই 7:20, কিন্তু পিডিএফটা বোর্ডে দেওয়া হয়নি, এই জন্য দেরি হয়েছে। আমার কোনো দোষ নাই, আগেই বলে দিলাম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ, শুরুতে অপেক্ষা করতেছো, তাদেরকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি টাইমলি শুরু করতে চাইছিলাম, কিন্তু আনফর্চুনেটলি একটু দেরি হয়ে গেছে। আমি তোমাদের সবার কাছে একসঙ্গে সরি। আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা, পর্যাপ্ত ঠান্ডা। মানে আমাদের এই রুমগুলো সবসময় গরম থাকে, তারপরেও কিন্তু আজকে ঠান্ডাটা কমতেছে না, অস্বাভাবিক ঠান্ডা। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডায় ভালো নাই, বাদ বাকি সব দিক দিয়ে ভালো আছি। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। যুক্ত হবা, ক্লাস শেয়ার করবা, 2টা কাজ। ওয়ালাইকুম আসসালাম। 3বার সালাম নিতে হবে, প্রথমে, মাঝে এবং শেষে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা? আশা করতেছি তোমরা তোমাদের মেইন যে কাজটা ছিল সেটা হচ্ছে বিগত স্লাইডটা কমপ্লিট করা। তোমরা তোমাদের বিগত স্লাইডটা কমপ্লিট করে ফেলছো। আজকের স্লাইডটা হচ্ছে তাদের বুঝতে সুবিধা হবে, বুঝতে পারছো আশা করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর, হ্যাঁ, লাইভ ক্লাসে আজকে অনেকদিন পর আসলাম। আজকে ওয়ান শট ব্যাচের লাস্ট থেকে সেকেন্ড ক্লাস। তো আগামীকালকেও আমি ক্লাস নেব ইনশাল্লাহ। আগামীকালকে 2:30টার দিকে, অর্থাৎ দুপুর 2:30 তোমাদের শিডিউলটা বলে দেই যে প্রথম দিন হচ্ছে আমরা আজকে দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস করব 1 থেকে 5, আর এর পরের দিন আমরা 6 থেকে 10 পর্যন্ত ক্লাসগুলো করে ফেলবো। তোমরা এর মধ্যে জানো যে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের ক্লাস কিন্তু আজকেই। যেরকম 5 অধ্যায়ের ক্লাস, 1 অধ্যায়ের ক্লাস, এই 2টা ক্লাস তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং ক্লাসের মাঝখানে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে কিছু সাজেশনও প্রোভাইড করার। আশা করতেছি ক্লাসটা করে তোমরা উপকৃত হবা এবং তোমরা আমাকে উপকৃত করবা, নাকি? কালকেও আমি ক্লাস নেব ইনশাল্লাহ। আমার এখানে সাউন্ড একদমই ঠিকঠাক আছে। পড়াশোনার অবস্থা ভালো না। আজকে ইনশাল্লাহ সার্বিক দিক নিয়ে আমরা আলোচনা করব। আমার ক্লাসে তোমরা জানোই যে আমি কোনো নির্দিষ্ট টপিকের ওপর থাকি না। আমি সবসময় বিভিন্ন তোমাদের দরকারি টপিকগুলোর ওপর ক্লাসে থাকি। তো আশা করতেছি কোনো স্মরণারও হবে না। একটু অপেক্ষা করতেছি, সবাই আসলে শুরু করে, না হলে দেখবা যে 5টা এমসিকিউ পড়াই ফেলছি, এসে বলতেছে যে ভাইয়া আর 5টা একটু দেখাই দেন, তখন আর কি বিপদে পড়ে যাই। কলম আছে নাকি কোনো বোর্ডে লেখার জন্য? মামুন আসো, ওই যে কলম আছে বোর্ডে লেখার জন্য, যে ফাঁকা কলমগুলো ছিল। যে কোনো হলেও চাপ নেই। আজান দিচ্ছে, আমরা 1 মিনিটের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ।
কালকে সিভিক্স সেকেন্ড পেপার দোয়া করুন, ফি আমানিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। সিভিক্স সেকেন্ড পেপার খুব ভালো এক্সাম দিবা ইনশাআল্লাহ। আচ্ছা, কালকে যেহেতু তোমাদের মেইনলি আমি অধ্যায় শুরুর আগে বলবো না শেষে বলবো? আচ্ছা, অধ্যায় শেষে বলি, তাহলে একটা আকর্ষণ থাকবে, না হলে ক্লাস থেকে চলে যাবা। যাই হোক, আমরা আলোচনা শুরু করি। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে প্রথম অধ্যায় থেকে। দেখো, খেয়াল করো, 1 নাম্বার শুরু করতেছি আমরা, বিসমিল্লাহ। সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনের উদ্যোক্তা কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, ক্লাস করার, তোমরা হয়তো ভুলে গেছো, ক্লাস করার কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, তোমরা একটা খাতা নিবা, খাতার একটা পেজ নিবা, পেজে লিখবা কি নোট, ঠিক আছে? পেজে লিখবা হচ্ছে নোট। এই নোটে কি লিখবা? গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা দাগ দিবা, ঠিক আছে? এরকম শুধু লিখে গোল চিহ্ন করে রাখবা যে এইগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে 2টা স্টার দিয়ে রাখবা, তাহলে বুঝবা যে অমুক ক্লাস। কোন ক্লাস এটা? সিভিক্সের সেকেন্ড পেপার, ঠিক আছে? সিভিক্স সেকেন্ড, ঠিক আছে? সিভিক্স সেকেন্ডের মধ্যে কি, সিভিক্স সেকেন্ডের মধ্যে আমার এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এবং আমি যদি বলে দিই যে এটার কোনো একটা ব্যাখ্যা আছে, সেটার কি লিখবা? সেটার ব্যাখ্যা এখানে লিখে রাখবা। তাহলে কি হবে, পরবর্তীতে যখন তুমি পিডিএফটা পড়তে যাবা, তখন আলটিমেটলি কি হবেটা কি হবে হচ্ছে, তুমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওভারভিউ করে ফেলতে পারবা খুব রানিং, খুব জলদি করে, তোমার কোনো চাপ হবে না একদম ইনশাল্লাহ। ভাই আমার বাসা দিনাজপুর, আমার বাসা নোয়াখালী না, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, মাঝখানে একটা ক্লাস নেই নাই। আচ্ছা, আমরা তাহলে শুরু করি আলোচনা। আমাদের মধ্যে অনেকেই চলে আসছে, এবং তোমরা যারা হচ্ছে ক্লাসটা শেয়ার করতে চাও তারা অবশ্যই শেয়ার করবা। আমরা আগামী 2.5 ঘন্টা আমার সঙ্গে থাকতে হবে আর কি, জোর করে। পিডিএফ দিব, পিডিএফ গুগল ড্রাইভ লিঙ্কে আপলোড করে দেওয়া হবে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আসো। তাহলে প্রথম প্রশ্নের অপশন দেখো, নবাব স্যার সলিমুল্লাহ, নবাব আমির আলী, নবাব ভিকারুল মুলক আর নবাব আব্দুল লতিফ। তাহলে দেখো, এখান থেকে তোমাদের জন্য জানার জন্য বলে রাখি যে এইটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের নাম আছে। এগুলো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের নাম, মানে বিভিন্ন ব্যক্তিবর্গের নামে আর কি হলগুলো করা হয় হচ্ছে। তো এগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের নাম, লতিফ হল, আমির আলী হল। ভবিষ্যতে আসলে তোমরা দেখতে পারবে ইনশাল্লাহ। তাহলে উত্তর হচ্ছে সলিমুল্লাহ। ক নাম্বার যারা দিছো তারা সঠিক উত্তর দিছো। খেয়াল করে রাখো, এই যে এখানে একটা নোট দেওয়া আছে, তাহলে ক নাম্বার এমসিকিউ, 1 নাম্বার এমসিকিউটা গুরুত্বপূর্ণ, তাহলে আমাদেরকে একটা নোটটা পড়তে হবে। খেয়াল করো, মূল উত্তরপত্রে ক উত্তর দেওয়া আছে, তবে 1986 সালে এই সম্মেলনের মূল প্রতিষ্ঠাতা ছিল স্যার সৈয়দ আহমদ। তাহলে মূল প্রতিষ্ঠা কে ছিল? মূল প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। নবাব স্যার সলিমুল্লাহ 6 সালের এই সম্মেলনের অধিবেশনে মুসলিম লীগ গঠনের প্রস্তাব করেছিল। তাহলে এই যে শিক্ষা সম্মেলনটার, এটার উদ্যোক্তা মেইনলি ছিল কে? মেইনলি 1900 মানে আগে ছিল হচ্ছে কে? দেখো, এরকম চিন্তা করে দেখো যে ধরো তোমার আগে তো তোমার আব্বু দুনিয়াতে আসছে, তাই না? তোমার আব্বু এর সাথে দুনিয়া দেখছে, কিন্তু তোমার আব্বু এই জিনিসটা আবিষ্কার করতে পারেনি যেটা তুমি আবিষ্কার করতে পারছো। তাহলে এই যে আহমদ খান, সৈয়দ আহমদ, ইনি হচ্ছে এটা আবিষ্কার করতে পারেন যে শিক্ষা সম্মেলনের দরকার আছে, যে মুসলিম লীগের সম্মেলনে, তো সেটা আবিষ্কার করছে কে? সলিমুল্লাহ আবিষ্কার করছে। এই জন্য সলিমুল্লাহ নামে ক নাম্বার উত্তর হয়ে গেছে। তো অপশনে যদি তোমরা সৈয়দ আহমদ দেখো, তাহলে বিবেচিত হবে না বা বিচলিত হবে না, কোনো কিছু ভাবার জন্য দরকার নাই। তোমরা শুধু চিন্তা করবা যে হ্যাঁ ঠিক আছে, লাগাও ক নাম্বার। 2 নাম্বার দেখো, ভারতীয় মুসলমানরা একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনে উদ্বুদ্ধ হয় কেন? ক নাম্বার, মুসলমান সংঘবদ্ধ হওয়ার জন্য, হৃত গৌরব ফিরে পাওয়ার জন্য, মুসলমানদের অধিকার আদায়ের জন্য, পৃথক জাতিসত্তা প্রকাশের জন্য। 2 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই একটু খাতায় উঠাই নিবা। 2 নাম্বার প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ, খাতায় উঠাই নিবা। তাহলে উত্তর হচ্ছে কি? মুসলমানদের অধিকার আদায় করার জন্য। এখন খেয়াল করে দেখো, এর প্রেক্ষাপটটা কীরকম, যে কংগ্রেস যখন আবিষ্কার হয়ে গেল বা কংগ্রেস যখন পরিচালনা হয়ে গেল, কত সালে? 1885 সালে কংগ্রেস আবিষ্কার হয়ে গেল। আবিষ্কার হওয়ার পরে কি হলো, সবসময় হিন্দু যারা ছিল, তৎকালীন সময় হিন্দু সম্প্রদায় যারা ছিল, তারাই সবসময় অধিকার ভোগ করত। তারাই সবসময় কি মানে একদম যত ধরনের সুযোগ সুবিধা আছে, যত ধরনের মানে প্রিভিলেজ আছে, সব কিছু ভোগ করতো। মুসলমানদের অংশীদারিত্ব একদম ছিল না, কিংবা মুসলমানদের নামমাত্র মুসলমান বলে গণ্য করা হতো। মুসলমানদের কোনো
কোনো মানে ভাব বলে কোনো কিছু নাই, মাইনরিটিকে এমনভাবে ট্রিট করা হতো যে তোমরা কিছুই না। তো এই সমস্যা দূর করার জন্য মেইনলি আমরা চিন্তা করলাম কি 1906 সালে এসে নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে আগা খানের নেতৃত্বে আমরা কি করলাম, আমরা হচ্ছে মুসলিম স্বতন্ত্র একটা পার্টি তৈরি করলাম, নাম কি দিলাম, মুসলিম লীগ। এই মুসলিম লীগটা কি ছিল, অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিল। তোমরা বলতে পারবা যে এই মুসলিম লীগ শেষ হয় কত সালে, বা এই মুসলিম লীগ ধ্বংস হয় কত সালে? মুসলিম লীগের ধ্বংস বা এটা সভাপতিত্ব শেষ হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, টোটালি আউটসাইডের একটা কোশ্চেন। তোমরা কতটুকু উত্তর দিতে পারবে আমি ঠিক জানি না। আচ্ছা, অনেকে হয়তো চিন্তা করতেছো যে ভাইয়া 47-এ তো দেশ ভাগ হয়ে গেছে, তো এখন হচ্ছে আমাদের কি করার আছে, এটা কবে ধ্বংস হইলো না হইলো, না কোনো কিছুই করার নাই। আলটিমেটলি খেয়াল করে দেখো, মুসলিম লীগ আসলে ধ্বংস হয় নাই। কারণটা কি? কারণ 54 সালে তো সাধারণ নির্বাচন হয়েছিল। 54 সালের পর কি বলছিল যে মুসলিম লীগ কর্তৃক ধ্বংস হয়ে গেল যুক্ত ফ্রন্টের নির্বাচনের পর, এরকম লেখা কি বইয়ের কোথাও আছে? 1911 সাল বলতেছে। 1911 সাল কেন হবে? যেখানে মুসলিম লীগ শুরুই হলো 6 সালে, 11 সালে কেমনে ধ্বংস? 11 সালে তো বঙ্গভঙ্গ হয়েছে। এই যে দেখো, খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, তোমরা মিস করে যাচ্ছ। কোথায় লেখা আছে 11 সালে ধ্বংস হয়ে গেছে? 11 সালে তো বঙ্গভঙ্গ হয়েছে। উনিশশো নয় সালে তো মরলেমিনটা আইন হয়েছে। 1987 সালে, তখন তো জন্মই হয় নাই। সাবাস। 1970 সালে নির্বাচনের মাধ্যমে, সাবাস। আর কোনোটা? 11 সালে বঙ্গভঙ্গতে রদ হয়, সাবাস। তোমরাই তো দেশের ভবিষ্যৎ রে। মুসলিম লীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগের জন্ম হয়, সাবাস। দেখো, তোমরা হচ্ছে সেই সেনা, তোমরা হচ্ছে সেই সেনাবাহিনী যাদের কোনো অস্ত্র লাগবে না, ঠিক আছে? আমি তোমাদের বলি যে তোমরা হচ্ছে সেই সেনাবাহিনী যাদের অস্ত্রের দরকার নাই, তাদের শত্রুর দরকার নাই, কারণ তোমাদের ব্রেনটাই তোমাদের শত্রু, ঠিক আছে? তোমাদের কোনো শত্রুর দরকার নাই। তোমাদের যে ব্রেনটা আছে, এই ব্রেনটা হচ্ছে মাথা থেকে বের করে ফেলে দিবা, কিংবা এটা কি করবা, ঘুম থেকে উঠছো সকালবেলা, ঘুম থেকে উঠে এই গেলা যে হাত মুখ ধোবা, ধোয়ার পরে বলবা বুঝছে কি, এটা বাড়ি দিবা, বাড়িতে ব্রেনটা বের করবা, ব্রেনটা বের করে এটা কষলাবা, ধুবা, ধুয়ে আবার সেট করে দিবা, তাছাড়া আমি দেখতেছি না, ঠিক আছে? তোমরা বলতেছো মুসলিম লীগের জন্মের আগেই ধ্বংস হয়ে গেছে। এটা কি হইল? 6 সালে জন্ম হয়েছে, 27 সালে ধ্বংস হয়ে গেছে, এটা কি? 11 সালে হলো বঙ্গভঙ্গ, সেটাকে বানাইলা, মুসলিম লীগ ধ্বংস হয়ে গেল। তোমরা এত ধ্বংসপ্রিয় কেন? তোমরা ব্রেনটা ধুবা। 36 সালে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়, এক থাপড় দেব। খেয়াল করে দেখো, মেইনলি সহজ কথা যে 47 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, তখন থেকেই মুসলিম লীগ শব্দটা দুর্বল হয়ে ওঠে, ঠিক আছে? মুসলিম লীগ শব্দটা কি হয়, দুর্বল হয়ে ওঠে। এটার কত সালে শেষ হয়েছে? মিনিমাম কোনো শেষের এজ নাই। কারণটা হচ্ছে 47 সালে যখন দেশ ভাগ হয়ে গেল, তখন তো বাংলাদেশ মুসলিম লীগ নামে পরিচিত হয় নাই, বাংলাদেশ পরিচিত হয়েছে কি মাধ্যমে? পূর্ব পাকিস্তান নামে। এবং তৎকালীন সময়ে নতুন যে পার্টিটা হলো আওয়ামী মুসলিম লীগ, তো আওয়ামী মুসলিম লীগ 49 সালে যে পার্টিটা হয়ে গেল, তো এই পার্টিটা কার বদৌলতে হয়েছে? পাকিস্তান থেকে জন্ম নেওয়া পার্টি হয় নাই। মৌলানা ভাসানী বাংলাদেশের মধ্যেই পার্টিটা তৈরি করছিল। এবং 55 সালে কি হয়, মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়। তার মানে বুঝতেছো যে এখানে মুসলিম লীগ কত সালে ধ্বংস হয়ে গেছে, স্পেসিফিক কোনো সাল নাই, তবে 47-এর পর থেকে দুর্বল হয়ে গেছে। আবারও দেখো,
76 সালে বাংলাদেশে বাংলাদেশ মুসলিম লীগ নামে একটা পার্টি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা আবার ভাবিও না যে পাকিস্তান মুসলিম লীগের অনুকরণে হয়েছে, না, হয় নাই। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত বলছো যে হচ্ছে এতগুলো সাল কমেন্ট করছো, তোমাদের আসলে ব্রেন ধোয়ার খুব দরকার আছে। ঠিক আছে, তোমরা নাপা বড়ি, নাপা, ঠিক আছে, নাপাটা খাবা না, তোমরা নাপাটা মালিশ করবা, ব্রেনটা বের করে ওটা পাউডার করে নিয়ে ওটা মালিশ করবা। ঠিক আছে, মালিশ করলে হয়ে যাবে, আশা করতেছি। ব্রেন দিয়ে দিলাম। মুসলিম লীগ তো এখন পাকিস্তানের দল, তা আমি কখন বললাম যে মুসলিম লীগ বাংলাদেশের দল? এক থাপড় দিয়ে পরীক্ষা সেন্টারে বসাই দিব। মুসলিম লীগ কোন ধরনের সংগঠন ছিল? আর্থসামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ব্যক্তি মালিকানাধীন সংগঠন, নাকি রাষ্ট্রীয় সংগঠন? সহজ উত্তর, এটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন ছিল, যাদের উদ্দেশ্য কি হয়? যাদের উদ্দেশ্য হচ্ছে কি, যাদের উদ্দেশ্য মুসলিমদের স্বার্থ রক্ষা করা। কোন মুসলিমদের? উপমহাদেশের মুসলিমদের। এখন প্রশ্ন ধরো, চিন্তা করে দেখো যে এটা কি পাকিস্তানের মুসলিমদের স্বার্থ রক্ষা করতো? না, তখন তো পাকিস্তান ছিলই না। 47 পর্যন্ত কি পাকিস্তান ছিল? না, পাকিস্তান ছিল না, নামমাত্র ছিল না। কারণ ওটা কি ছিল? অত্র ভারতবর্ষ ছিল। যখন অত্র ভারতবর্ষ ছিল তখন তো পাকিস্তানের নামকরণ হয় নাই। পাকিস্তানের নামকরণ কবে হলো? 14 আগস্ট হয়ে গেল। মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কয়টা ছিল? 4 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কয়টা ছিল? উদ্দেশ্য হচ্ছে ওটা 3টা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, তবে সবাই একটু নোট করো, সবাই একটু নোট করো। কংগ্রেসের উদ্দেশ্য খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, একটু খাতায় নোট করে নাও। আমি তোমাদের যেভাবে নোট করতে বললাম সেভাবে একটু নোট করে নাও। কংগ্রেসের উদ্দেশ্য, কংগ্রেসের উদ্দেশ্য খাতায় নোট করে নাও সবাই। কংগ্রেসের উদ্দেশ্য ছিল 4টা, এটা একটু সবাই পড়ে নিবা। কারণটা কি? কারণটা হচ্ছে মানে এই কংগ্রেসটার মাধ্যমেই উপমহাদেশের প্রথম রাজনৈতিক দলের সূচনা হয়েছিল। এবং তোমাদের জন্য সাজেশন হচ্ছে কংগ্রেসের লক্ষ্য, উদ্দেশ্য এবং গুরুত্বটা একটু ভালো করে পড়বা, কারণ পরীক্ষায় মুসলিম লীগের থেকে কংগ্রেস থেকে বেশি প্রশ্ন দেয়। অনেক জায়গায় আবার মুসলিম লীগকেও প্রশ্ন দেয়। তার মানে দুটা রাজনৈতিক দল, দুটারই যদি তুমি পড়ে রাখো তাহলে নিজেকে সেফ জোনে রাখতে পারলা। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 নাম্বার, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিল? ফজলুল হক, নওয়াব সলিমুল্লাহ, মৌলানা ভাসানী কি, সৈয়দ সোহরাওয়ার্দী? উত্তর হচ্ছে সলিমুল্লাহ। তবে এখানে দেখো একটু নোট আছে, নোটটা একটু পড়ে নেবা। 5 নাম্বার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুসলিম লীগের প্রথম স্থায়ী সভাপতি ছিল হচ্ছে আগা খান। ঠিক আছে, নবাব সলিমুল্লাহ ছিলেন প্রতিষ্ঠাতা বা আহ্বায়ক। বইয়ের উত্তরে খ দেওয়া আছে। তার মানে কি আমাদের যেটা বই আছে, এটা খালি কি আমার গ্যাস হবে? দাঁড়াও আগে চেক করে দেখি। আচ্ছা দেখো, খেয়াল করে যে প্রথম সভাপতি কে ছিল, এখানে স্থায়ী নামটা দেখো এখানে যেহেতু স্থায়ী আছে তাহলে প্রশ্নে স্থায়ী নামটা উল্লেখ থাকবে তোমাদের। ঠিক আছে, আবার দেখো আরো বোঝার সহজ উপায়, ধরো এখানে কোনো কিছু স্থায়ী অস্থায়ী কোনো কিছু দেওয়া নাই, যদি আগা খান অপশনে থাকে তাহলে উত্তর হচ্ছে আগা খান দিয়ে দিতে হবে। যদি অপশনে থাকে, যদি অপশনে না থাকে তাহলে সলিমুল্লাহ দিয়ে দিতে হবে। মাথায় রাখতে হবে, ধরো তোমার নাম কি? নামই খুঁজে পাইতেছি না। এই যে জান্নাত আড়া, এই লেখছে জান্নাত আড়া, জান্নাত আড়া। ঠিক আছে, ওর বাবার নাম, ধরো আঙ্কেলের নাম কি? আঙ্কেলের নাম হচ্ছে চ। ঠিক আছে, এবং ওর আম্মুর নাম হচ্ছে কি দিয়ে? ওর আম্মুর নাম হচ্ছে ক দিয়ে। ঠিক আছে, মানে আন্টির নাম ক দিয়ে, তো চ এবং ক। এখন এলাকায় ঢুকে কি বারবার বলতে হবে যে চ এর বাচ্চাকে, ক এর বাচ্চাকে? না, বাপের নাম ধরে ডাকলে হয়ে গেল। এখন যদি বাপের নাম না থাকে, বাপের নাম মানে কি? বাপকে এলাকায় কম চেনে, বাপ ধরো দেশের বাইরে থাকে, থাকতে পারে না, অনেকেরই তো প্রবাসে বাপ থাকে। তো যদি বাপ বাইরে থাকে তাহলে বাপের নাম তো চিনবে না, তখন কি বলবে? ওই যে সৌদির থাকে বাহে, ওই সৌদির মানুষটা,
ওর নাতি কোটে, ওর বেটি কোটে, এইভাবে কথা বলে গ্রামের মানুষ। তাহলে দেখো পরিচয়টা হওয়ার মানেটা কি? পরিচয়টা হওয়ার মানে যে তোমাকে বিভিন্ন বিশেষণে বা বিভিন্ন নামে ডাকতে পারে, কিন্তু আলটিমেটলি উত্তর কিন্তু একটাই হবে। উত্তর কি আসতেছে? জান্নাত আরাকে খুঁজতেছে, ওর বিয়ের জন্য ঘর আসছে। তো আলটিমেটলি আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে একটা অপশনের বাইরে যদি আরেকটা অপশন থাকে সেই এমসিকিউটা একটু বেশি করে পড়া, তাহলে কি আমাদের অপশন ভুল হওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। মুসলিম লীগ প্রতিষ্ঠার অন্যতম কারণ কি ছিল? খেয়াল করে দেখো, কংগ্রেস মুসলমানদের আধিপত্য হ্রাস করা, কংগ্রেসে মুসলমান আধিপত্য বৃদ্ধি করা, কংগ্রেসে হিন্দু নেতার আধিপত্য হ্রাস করা। প্রকৃতপক্ষে প্রশ্নটি হচ্ছে হিন্দু নেতার আধিপত্য বা বৈষম্য বোঝাচ্ছে, আর হিন্দু নেতার রাজনৈতিক অনীহা তৈরি করা। তাহলে প্রতিষ্ঠার উদ্দেশ্য, দেখো প্রতিষ্ঠার উদ্দেশ্য কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। একটু আগে বললাম যে খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এমসিকিউ আকারে আসছে, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন। আচ্ছা এটার উত্তর দাও, 6-এর কেন উত্তর দেওয়া নাই? আচ্ছা 6 নাম্বারের উত্তর দাও তোমরা। অন্যতম কারণটা কি ছিল? ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দেখো কংগ্রেসে মুসলমানদের আধিপত্য হ্রাস করা, এটার প্রতি একটু সমর্থন আছে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা একটু কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটার দিকে একটু নজর দেই আমরা। অনেকেই বলতেছে বি, তাহলে এটা একটু বাদ দিয়ে দিলাম। কংগ্রেসে হিন্দু নেতার আধিপত্য হ্রাস করা, আচ্ছা সরি, কংগ্রেসে মুসলমানদের আধিপত্য বৃদ্ধি করা, এটা একটা উত্তর হতে পারে। কংগ্রেসে হিন্দু নেতার আধিপত্য হ্রাস করা, এটা একটা উত্তর হতে পারে। রাজনৈতিক অনীহা তৈরি করা, এটা উত্তর হতে পারে না। তার মানে আমাদের কথা হচ্ছে খ এবং গ এর মধ্যে মেইনলি আমাদেরকে আটকে থাকতে হচ্ছে। এখন খেয়াল করে দেখো এটার মধ্যে সমস্যাটা কি। কংগ্রেসে মুসলমানদের আধিপত্য বৃদ্ধি করার জন্য মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল কি? না। মুসলিম লীগের উদ্দেশ্যটা কি ছিল? মুসলিম সত্তাকে জাগ্রত করা। আচ্ছা কংগ্রেসে মুসলিম লীগ গেলেই আসন বৃদ্ধি পেয়ে গেছিল কি? তোমরা যারা ইতিহাস পড়ো তারা এটা বুঝতে পারবা। এই জন্য দেখো উদ্দেশ্য এবং প্রতিষ্ঠার কারণের মধ্যে সিগনিফিকেন্ট মানে একদম মানে খুবই সূক্ষ্ম নির্দিষ্ট ডেফিনিট মিলটা খেয়াল করে দেখতে হবে আমাদেরকে, যে আমরা কি বলতেছি। এখানে আমরা বলছি যে কংগ্রেসে আধিপত্য বৃদ্ধি করা নাকি কংগ্রেসে হিন্দু নেতার আধিপত্য হ্রাস করা। প্রকৃতপক্ষে খেয়াল করে দেখো হিন্দু নেতারা যে বৈষম্য করতেছিল, আমরা সেগুলা থেকে মুক্তি পাইতেই তো কংগ্রেসটা তৈরি করছিলাম, যে আমাদের মুসলিম যে সত্তাটা আছে, নেতাটা আছে, সেটা তো নাই হয়ে গেছে। তার মানে উত্তরটা কি হচ্ছে আমাদের? উত্তরটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট গ নাম্বার ধরবো। এখন কথা হচ্ছে ভাইয়া গ নাম্বার যদি অপশনে না থাকে তাহলে কোনটা ধরবো? উত্তর হচ্ছে খ নাম্বার। তার মানে প্রথম উত্তর হচ্ছে আমাদের গ, দ্বিতীয় উত্তর হচ্ছে আমাদের খ। ঠিক আছে? এই ধরনের প্রশ্নে জিনিসগুলা একটু মাথায় রাখবা যে ডান এবং বাম কোনটা হচ্ছে। যদি বুঝতে পারো তাহলে এগুলো থেকে উত্তর করতে সুবিধা হবে। আচ্ছা আমরা আগাই, অনেক সময় চলে যাচ্ছে। খেয়াল করে দেখো আলিগড়ের আন্দোলনের নেতা কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্যার সৈয়দ আহমদ হচ্ছে আলিগড় আন্দোলনের নেতা ছিলেন। 8 নম্বর দেখো, স্যার সৈয়দ আহমদ কেন মুসলমানদের আলাদা রাজনৈতিক প্রতিষ্ঠা করার কথা বলছিলেন? মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, হিন্দু স্বার্থ রক্ষার জন্য, মুসলমানদের পৃথক করার জন্য, মুসলিম সরকারের প্রতি বিদ্বেষ মনোভাব তৈরি করার জন্য। 8 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো স্যার সৈয়দ আহমদ থেকে কিন্তু তোমাদের সিকিউ আসার সম্ভাবনা একবারে নাই, কিন্তু এমসিকিউ কিন্তু এখান থেকে আসবে ইনশাল্লাহ। তো এটা কিন্তু এমসিকিউ এর জন্য তোমাদেরকে পড়তে হবে। দেখো এই প্রশ্নের উত্তরে অনেকেই বলতেছো যে ভাইয়া, এই প্রশ্নের উত্তরে অনেকে বলছে ভাইয়া ডি নাম্বার। আচ্ছা মুসলিম লীগ যখন তৈরি হয়েছিল সেটাও তো ব্রিটিশ আদর্শেই অনুপ্রাণিত একটা দল হয়েছিল, তাহলে মনোভাবটা কোথায় হবে? তোমরা যদি কংগ্রেসের উদ্দেশ্যটা ভালো করে পড়ে দেখো, সেখানে লেখা আছে যে ব্রিটিশ আনুগত্যকে সামনে রেখে ভারতবর্ষের যত সমস্যা আছে সবগুলো ব্রিটিশ সরকারের নিকট উপস্থাপন করা। তার মানেটা কি? যে ব্রিটিশরা যেভাবে বলবে রাজনৈতিক দলটা সেইভাবেই চলবে। তবে খেয়াল রাখতে হবে কি, ভারতবর্ষের সমস্যা স্থাপন করবে। তারা মুসলিম লীগ একই আদর্শেই। মুসলিম লীগও বলছে যে ঠিক আছে আমরা আমাদের সমস্যা বলবো, মুসলিমদেরকে একটু সম্মান দিতে হবে, জায়গা দিতে হবে, কিন্তু তুমি হচ্ছে আমার গুরু,
এই যে দেখো এই পার্থক্যগুলো তোমরা মিস করে যাচ্ছ, এগুলা কিন্তু পরীক্ষার খাতায় অনেক বেশি আসে এবং তোমরা এই ধরনের এমসিকিউগুলো পরীক্ষায় দেখবা। ব্রিটিশ শাসনের শুরু থেকে ভারতের কোন সম্প্রদায় অবহেলিত বঞ্চিত হতে শুরু করে? মুসলিম, হিন্দু, বৌদ্ধ নাকি খ্রিস্টান? উত্তর হচ্ছে মুসলমান। মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে নির্বাচন হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকে এই প্রশ্নের উত্তর পারবা না, তবে একটু খাতায় লিখে নাও। 10 নাম্বার, মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খেয়াল করে দেখো ভিকারুল মুলক প্রথম হচ্ছে কি সভাপতি ছিল, তারপরে তাকে মহসিনুল মুলকের সাথে কি উনিও যোগ দিয়ে আর কি সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করছিল। 11 নম্বর, কত সালে মুসলিম লীগ গঠনতন্ত্র অনুমোদিত হয়? গঠনতন্ত্র অনুমোদিত হয় এবং প্রতিষ্ঠা হয়, দুইটার মধ্যে একটা পার্থক্য খেয়াল হবে, খেয়াল করে দেখো কিরকম। কারণটা কি, তোমরা সবসময় পড়ছো যে মুসলিম লীগ আসলে ভাইয়া গঠন হয় কত সালে, কিন্তু তোমরা এটা পড়ো নাই যে ভাইয়া গঠনতন্ত্র অনুমোদিত হয় কত, মানে এটা শব্দটা কঠিন লাগতেছে না একটু? খেয়াল করে দেখো, অনুমোদিত হয় হচ্ছে 7 সালে। তাহলে জন্ম 1 সালে এবং গঠনতন্ত্র মানে কি দলটা কিভাবে পরিচালনা হবে। আচ্ছা কি খেয়াল করে দেখো, 1906-এ জন্ম এবং পরিচালনা পদ্ধতি হচ্ছে কত? 7-এ, অর্থাৎ 7 সালে পরিচালনা করা হয়। কথা কি ক্লিয়ার? দেখো ক্লাসের অলরেডি 25 মিনিট হয়ে গেছে এবং আমি 11 নম্বর এমসিকিউতে আছি। আপনারা চিন্তা করে দেখো আরো কত আসতে পারবো, তোমরা বলো। সারা রাত ক্লাস নেব, গভীর রাত পর্যন্ত? ছি, দুষ্ট। কত সালে কংগ্রেস মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হয়? লখনৌ চুক্তি থেকে খ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তবে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। তাহলে খেয়াল করে দেখো 16, 17, 18 নাকি 19? উত্তর হচ্ছে 16 সালে লখনৌ চুক্তি করা হয়। লখনৌ চুক্তির উপর স্বায়ত্তশাসিত দাবি এবং ব্রিটিশ বিরোধিতার সোচ্চার হয়ে ওঠে কোন রাজনৈতিক দল? আচ্ছা 13 নম্বর প্রশ্নের উত্তর দাও তো দেখি, 13 নম্বর প্রশ্নের উত্তর দাও তো দেখি। যারা 26 মিনিট লেট করে এসে সরি বলতেছো, তোমরা 3 বার গোসল করে আসো, 3 বার গোসল করবা। ভাইয়া আমারটা হয়েছে, তোমার ভাইয়া ডাকের মধ্যে খুব ঝামেলা আছে। মুরব্বি। 12-র ক বলতেছে অনেকে, কংগ্রেস। সি বলতেছে অনেকে, মুসলিম লীগ বলছে আর কংগ্রেস। খেয়াল করো, এটা হচ্ছে মুসলিম লীগ বিরোধিতা করছিল। খেয়াল করে দেখবা, তোমাদের একটা সহজ উত্তর দেই। উপমহাদেশের তৎকালীন ইতিহাস পড়তে গেলে আমাদের এমসিকিউর উত্তর মনে নাই। যদি দেখো বৈষম্য মনে হচ্ছে, তাহলে মুসলিম লীগ দাগায় আসবা। কারণ উপমহাদেশের ইতিহাসে সব থেকে বেশি নিকৃষ্ট ভাবে কাউকে ট্রিট করা হলে সেটা হচ্ছে মুসলিম লীগকে বা মুসলমানদেরকে। ভাই কিছুই পড়ি নাই তাই কিছুই আনসার করতে পারে, দরকার নাই ভাই, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ক্লাসটা মনোযোগ দিয়ে পারে। ভাইয়াকে আজকে হেলদি লাগছে না রে ভাই, ঠান্ডার ঠালায় যে কতগুলো কাপড় পরে আছি। আচ্ছা 14 নাম্বার, প্রতিরক্ষা সংসদ বা ডিফেন্স অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 85, 90, 93 নাকি 95? উত্তর হচ্ছে 1893 সাল। 14 নম্বর এমসিকিউটা খাতায় রাখবা, মাথায় রাখবা। তোমাদেরকে কিন্তু ফুল সিলেবাসের এমসিকিউ পড়তে হবে, শর্ট সিলেবাসের এমসিকিউ পড়লে কিন্তু তোমাদের হবে না, এটা মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 15 নম্বর, ব্রিটিশ সরকার মুসলমানদের আলাদা সংগঠন উৎসাহ করে দেন কেন? 15 নম্বর প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ মা, এই যে আমি ক্লাসে আছি, বের। ঠিক আছে। না রে ভাই, সর্দি টর্দি কোনো কিছু লাগে নাই, ঠান্ডায় গলা একটু বসে গেছে শুধু, সর্দি লাগলে তো নাক টানতাম।
আচ্ছা জানি। গ বলতেছে অনেকেই, খেয়াল করে দেখো এখানে প্রশ্নটাকে বুঝতে হবে যে ব্রিটিশ সরকার মুসলমানদের আলাদা সংগঠনের উৎসাহ দেয়টা কেন। মানে ওরা তো চাইলেই শুধু হিন্দু সংগঠন যেটা আছে কংগ্রেস সেটাকেই তো সামনে রাখতে পারতো, মুসলিমদের দরকারটা কি ছিল? কংগ্রেসকে অস্থিতিশীল করার জন্য, কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাবের জন্য, মুসলমানদের রাজনৈতিক অধিকার ধ্বংস করার জন্য, হিন্দু জাতীয়তাবাদ আন্দোলনকে উৎসাহ দেওয়ার জন্য। খেয়াল করে দেখো উত্তরটা হচ্ছে কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাবের জন্য। ব্রিটিশরা আমাদের মাঝখানে কি করতো? সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতো। ঠিক আছে, সাম্প্রদায়িক দাঙ্গা। সাম্প্রদায়িক দাঙ্গা জিনিসটা কি? ধরো তোমার এলাকায় বা তোমার অঞ্চলে ধরো চিনির দাম বাইরে গেছে, বা তৎকালীন সময় দেখো চিনির দাম হয়ে গেছে 500 টাকা কেজি। 500 টাকা কেজি, ঠিক আছে, 500 টাকা কেজি। এখন কি করতো ব্রিটিশদের সময় কি হয়ে গেছে? ওরা বলতো চিনির দাম বেড়ে গেছে, ঠিক আছে সমস্যা নেই, দেখতেছি ব্যাপারটা। ওরা কি করছে? হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিছে, দাঙ্গাতে মানুষজন মরে ভূত হয়ে গেছে, চিনির দাম 500 টাকায় আছে। এটা হচ্ছে ব্রিটিশদের একটা কালচার। ওরা সবসময় কি করে? ওরা সবসময় যে কাজটা করলে মানুষজন মানে অতি উৎসাহী হয়ে যাবে, হ্যাঁ তুই আমার গায়ে হাত দিছিস, আমার সম্প্রদায়ে হাত দিছিস, মার। ও চিন্তা করলো, হিন্দু চিন্তা করলো, হ্যাঁ তুই হিন্দুদের গালি দিছিস, মার। দুইজন মিলে মারামারি করলো, ব্রিটিশরা মারামারি লাগাতে চুপ করে বসে আছে। এই তো এবার হবে খেলা, মারা যা তোরা, চিনির দাম 500 টাকা না 600 টাকা দিয়ে দেবো, বলবো যে দাঙ্গার কারণে আরো 100 টাকা বেড়ে গেছে। এটা হচ্ছে ব্রিটিশদের একটা টেকনিক ছিল, যেমন ছিল ডিভাইড অ্যান্ড রুল। আচ্ছা না, আসো 16 নম্বর এমসিকিউতে আমরা যাই। কোন সময়ে মুসলিমদের পুনর্জাগরণ ঘটে? অষ্টাদশ শতাব্দীতে, ঊনবিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীতে, নাকি একবিংশ শতাব্দীতে? 16 নম্বর প্রশ্নের উত্তর করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 16 নম্বর প্রশ্নের উত্তর করো। আচ্ছা অনেক ধরনের উত্তর আসতেছে, হ্যাঁ তোমরা ক খ গ ঘ করে যত অপশন আছে সব বলে ফেলো, একটা না একটা উত্তর তো হবেই। এ বলতেছে অনেকেই অষ্টাদশ শতাব্দীতে। আমাদের শতাব্দীগুলো একটু ভালো করে পড়তে হবে, যেটা 18 শতকের শেষ হয়ে গেছে সেটা 19 শতক, মানে একটা শতকের শেষ মানে পরবর্তী শতকের শুরু, এইভাবে গণনা করতে হয়। অ্যাডমিশন যখন দিবে তখন আরো ভালো করে বুঝবা। কত সালে ভারত সরকার সাংবিধানিক সংস্কার ঘোষণা করেন? 1900, 1903, 1906, 1905? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সতেরো না, 17 বিজি বলতেছে 1903 সালে। খেয়াল করে দেখো 1906 সালে। 1906 সালে কি হয়? পার্লামেন্ট রিফর্ম কমিশনের প্রথম সূত্রপাত হয়, আনঅফিসিয়াল সূত্রপাত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে। কত সালে সিমলা ডেপুটেশন পাস করা হয়? সিমলা ডেপুটেশন পাস করা হয়েছে 6 সালের 17 ডিসেম্বর। ঐতিহাসিক তারিখ হিসেবে 1 অক্টোবর, বইয়ের অপশন অনুযায়ী খ দেওয়া হয়েছে। তোমরা যদি 27 ডিসেম্বরে অপশন না পাও তাহলে 1 অক্টোবর তোমরা অপশনে দাগাবা। যদি 27 ডিসেম্বর অপশনে না পাও তাহলে 1 অক্টোবর দাগাবা, তাহলে ঠিক হবে ইনশাল্লাহ। যেটা গুরুত্বপূর্ণ সেটাই পারি না, পারার জন্যই তো ক্লাস নিচ্ছি। সর্বভারতীয় মুসলিম লীগের কেন্দ্রীয় দপ্তর কোথায় ছিল?
ঢাকায়, লখনৌতে, কলকাতাতে, করাচিতে। মুসলিম লীগের কেন্দ্রীয় দপ্তর কোথায় ছিল? উত্তর হচ্ছে লখনৌতে হচ্ছে কেন্দ্রীয় দপ্তরটা ছিল। সমস্যা নাই, আমি একটা অধ্যায় শেষ হলে সেই অধ্যায় সম্পর্কে আমি আবার হচ্ছে কোনটা গুরুত্বপূর্ণ বলে দিব। কত সালে মুসলিম লীগের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? 7 সালে। 7 সালের 25 ডিসেম্বর, 7 সালের 29-30 ডিসেম্বর, নাকি 21 ডিসেম্বর? খেয়াল করে দেখো, 29 এবং 30 ডিসেম্বর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা হয় হচ্ছে 6 সালের শেষে। মুসলিম লীগের প্রথম অধিবেশনে সভাপতি হয় নাজিমুদ্দিন, নুরুল আমিন, জওহরলাল নেহরু, নাকি নেতা আদমজি পীর ভাই? উত্তর হচ্ছে নেতা আদমজি পীর ভাই। এটা তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা যারা ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জগন্নাথ, তারপর হচ্ছে হাজী দানেশ, সিলেট, তারপর হচ্ছে বেগম রোকেয়া, পাবনা বিজ্ঞান প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, এই ধরনের বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা দিবা, তখন এই ধরনের প্রশ্ন তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় পাবা। তখন মনে হবে যে না, এই তৌফিক ভাই বলছিল, কমন পাইছি, কিন্তু ভাইয়াকে ভুলে গেছি। গঠনতত্ত্ব অনুযায়ী মুসলিম লীগের সদস্য সংখ্যা কতর উপর নির্ধারণ করা ছিল? উত্তর হচ্ছে 400 জন সদস্য সংখ্যা ছিল। মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ কত বছর ছিল? কেন্দ্রীয় কমিটির মেয়াদ কত বছর ছিল? উত্তর হচ্ছে 3 বছর মেয়াদ ছিল। 24 নম্বর, ব্রিটিশ ভারতের প্লেগ রোগে লক্ষাধিক মানুষ মারা যায় কত সালে? অর্থাৎ হচ্ছে ভারতে প্লেগ রোগের আক্রমণটা কত সালে হয়েছে? ঠিক আছে, উত্তর হচ্ছে 1898 সালে। দেখো, এগুলো হচ্ছে ঢালাই এমসিকিউ, তোমরা পিডিএফ পাবা, এই জন্য চিন্তা করার কোনো কিছু নাই যে ক্লাস মিস হয়ে গেল পিডিএফে আবার পাবো না নাকি। যারা ওয়ান শটে আসো সবাই পিডিএফ পাবা। 9 সালে ভারত শাসন আইনটি বিল আকারে কবে ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয়েছে? বিল আকারে উত্থাপিত হয়েছিল কবে? তাহলে উত্তর হচ্ছে আমাদের 9 সালে উত্থাপিত হয়, সম্ভবত মে মাসের দিকে বিল উত্থাপন হয়, তারপরে হচ্ছে জুন কি জুলাই মাসে যে পাস হয়, খেয়াল নাই তারিখটা আর কি, বইয়ে রেখে নিবা। পার্লামেন্টে সংস্কার আইন কত সালে পাশ করা হয়? সংস্কার আইন হচ্ছে 9 সালে পাশ করা হয়। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে পার্লামেন্ট সংস্কার আইনটা যদি অপশনে না থাকে, যদি দেখা সংস্কার আইন 1909 থাকে, তাহলেও কিন্তু পার্লামেন্টকে ইন্ডিকেট করবে, কারণ তৎকালীন সময়ে ভারত শাসন আইন বা ভারতীয় পরিষদ আইন আলাদা ছিল, তবে প্রথম সংস্কার আইন ছিল হচ্ছে 9 সালে। তো এটা একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ আসার দিক থেকে, যে পার্লামেন্টটা হয় নাই, না হওয়ার কারণে সংস্কার আইন হয়ে গেছে। উত্তর হচ্ছে মে মাসে। পার্লামেন্ট আইনের মাধ্যমে ভারতীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বাড়িয়ে কত করা হয়? 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। না, আমি অপমান করি না, কারণ যাদেরকে অপমান করব তাদের তো লজ্জা থাকার দরকার আছে, তোমাদের তো লজ্জা নাই। অপমানটা কেন করব তাহলে সেটা আমাকে বলো। আচ্ছা, তোমরা খুব সুন্দরভাবে ভুল উত্তর দাও, তো এটা আমার খুব ভালো লাগে। গ নাম্বার উত্তর দিছো, পিডিএফ করবে আপনার বাড়ি। দেখো, 60 জনের কথা বইয়ে উল্লেখ করা আছে, 69 জন হবে না, তো 69 বলো কেন? ছি বেয়াদব। দেখো, 60 জনের কথা বইয়ে আপাতত উল্লেখ করা আছে, ঠিক আছে, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন, ঠিক আছে, এটা আসার সম্ভাবনাও 0 আছে, কারণ এটার তোমাদের ম্যাক্সিমাম বইগুলোতে ভুল উত্তর দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি যদি গুগল থেকে পড়াবো, তো এখন গুগল থেকে পড়াও তো লাভ নেই, কারণ তোমাদের আবার বই তো দেখবে হচ্ছে তোমার বোর্ড দেখবে, বোর্ড বই দেখে খাতা কাটবে। তো এটা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল উত্তর, তোমরা যা পারো দিয়ে দিবা, ঠিক আছে, ফিয়ে মানিল্লা বলে দিয়ে দিবা। তবে 60 উত্তর দিলে ভুল হবে এমনও না, আবার 65ও দিতে পারবা, তবে 69 হওয়ার সম্ভাবনা খুবই কম। নির্লজ্জ, হ্যাঁ তোমরা নির্লজ্জ।
কোন আইনে আঞ্চলিক প্রতিনিধিত্বের পরিবর্তে শ্রেণী স্বার্থের প্রতিনিধিত্বের কথা স্বীকৃত করা হচ্ছে? মল্লমিন্ট সংস্কার আইন, ভারত স্বাধীনতা আইন, ভারত শাসন আইন, ভারত কাউন্সিল আইন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 29 নম্বর খাতায় নোট করে নাও, 29 নম্বর খাতায় নোট করে নাও। 29। 30 নম্বর দেখো, মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচনের জন্য গৃহীত হয় কোন আইনের মাধ্যমে? ভারত শাসন আইন, মল্লমিন্ট সংস্কার আইন, ভারত কাউন্সিল আইন নাকি ভারত স্বাধীনতা আইন? স্বতন্ত্র নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে নির্বাচন কোথা থেকে শুরু হয়? মল্লমিন্ট থেকে স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা শুরু হয়। মল্লমিন্ট সংস্কার আইনে অধিকাংশ সদস্য নির্বাচিত হতো কিভাবে? প্রত্যক্ষ নির্বাচনে, পরোক্ষ নির্বাচনের মাধ্যমে, গভর্নর কর্তৃক নাকি ভারত সচিব কর্তৃক? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মল্লমিন্ট সম্পর্কে যে কয়টা এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তোমরা মুখস্থ করে ফেলবা। খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এমসিকিউ এগুলা, খুবই মানে একদম খুবই। পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। 32 নম্বর দেখো, কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল এবং গভর্নরদের শাসন পরিষদে একজন করে ভারতীয় সদস্য যুক্ত হওয়ার ব্যবস্থা করা হয়? একজন করে সদস্য থাকবে। 32 নম্বর এমসিকিউ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত স্বাধীনতা আইন, ভারত কাউন্সিল আইন, মল্লমিন্ট সংস্কার আইন, ভারত শাসন আইন। 32 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তোমরা যারা এখন আসো তোমরা উত্তর দাও, আমি তোমাদের একটা কথা বলে দিই। এখন দেখো, ক্লাসটা এখন রান টাইম হচ্ছে 41 মিনিট 25 সেকেন্ড, ঠিক আছে? 41 মিনিট 25 সেকেন্ড, এবং আমি পড়াইছি 32টা এমসিকিউ। আমার ক্লাসটার টাইম হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট, ঠিক আছে? 2.5 ঘন্টা। এর মধ্যে আমাকে ক্লাসটা শেষ করতে হবে, কারণ এরপর আবার ক্লাস আছে। এখন তোমরাই বলো, তোমরা যে বলো যে ভাই এত স্লো পড়াচ্ছেন, আমি কি এখানে ম্যাথ করাচ্ছি? আমি এখানে ফিজিক্স করাচ্ছি, কেমিস্ট্রি করাচ্ছি, বায়োলজি করাচ্ছি? না, আমি তোমাদেরকে জিনিসগুলো ধরাই দিচ্ছি। এগুলো তোমাদের আলটিমেটলি মুখস্থ করতে হবে। তাহলে ভাইয়া স্লো পড়ান, ভাইয়া উত্তর দিব, ভাইয়া এটা সমস্যা ওটা সমস্যা বলে লাভ আছে? খেয়াল করে দেখো যে আমি 41 মিনিট মানে 42 মিনিট হয়ে গেল, আমি 32টাতে পড়ে আছি, আমার আরও 4টা অধ্যায় কমপ্লিট করতে হবে। তাহলে আমার একটা তাড়াহুড়া আছে না, যে সবগুলো বুঝায় কমপ্লিট শেষ করতে হবে। এখন একই ক্লাস আমি কয় বছর ধরে নিয়ে যাব, যে আগামী 5 দিন তোমাদের প্রথম অধ্যায়ের ক্লাস হবে? এটা কি সম্ভব কখনো? তোমরাই বলে রাখো। এই জন্য ক্লাসের আগেই বলি, হৃদয় ভাইয়ার মতো রোকেয়া হলের সামনে যেতে হবে। এই যে দেখো, খেয়াল করে দেখো, তোমাদের এই জন্য থাপড়াইতে মন চায় যে তোমরা স্টুডেন্টে বেশি, তোমরা গদ্ধব, স্টুডেন্টের থেকে গদ্ধব বেশি তোমরা, ঠিক আছে? ভাই ভাইয়ার রোকেয়া হল যাইতে গেলে রাত 12টার দিকেও যাইতে পারবে, ঠিক আছে? আর রোকেয়া হল আছে ঢাবিতে আছে, ঠিক আছে? তো এখানে রোকেয়া হল যাওয়ার জন্য আমাকে ক্লাস বাদ দিয়ে রোকেয়া হল যাইতে হবে, এমন ঠেকা আমার পড়ে নাই। আমার রোকেয়া হলে কোনো মা বাপ, ভাই বোন, বিয়ে করা বউ, সন্তান কোনো কিছুই নাই, ঠিক আছে? তো ব্রেন খাটাইও দিতে হবে, ঠিক আছে? ব্রেন খাটাই দিতে হবে। তোমাদের হচ্ছে ব্রেন না খাটায় খাটায় একটা সমস্যা হয়ে গেছে। তোমাদের কাছে মনে হয় যে দুনিয়ার সব কিছু হচ্ছে মাংনা। তো এই যে দুনিয়ার সব কিছু মাংনা পাইলে না, তোমাদের খুব সমস্যা হয়ে যায়। যেমন এই ক্লাসে যদি আমি পেইড ব্যাচের স্টুডেন্টের মধ্যে নিতাম, তাহলে কি হতো? ওরা খুব প্লিজ থাকতো, শান্তি থাকতো, ওদের মতো আমি নিতে পারতাম। ফ্রিতে দিছি, এখন গায়ে লাগতেছে না, ভাইয়া স্লো পড়ান, হ্যান পড়ান, ত্যান পড়ান, মনে হয় কিনে নিছে একবারে। দেখবো আজে বাজে কমেন্টের একবারে একশের হতেই আছে, কমেন্ট হতেই আছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, ভাইয়া হ্যান হয়েছে, ত্যান হয়েছে, মানে আবদারের শেষ নাই। মনে হচ্ছে ওখানে আমি বিয়ে করছি, বিয়ে করায় বলছি হ্যাঁ বাবু বলো কি লাগবে। এখন বাজারে যাচ্ছি, বাজার থেকে তোমার জন্য একটা পৌরনীতি ক্লাস কিনে আনি, একটা ইংরেজি ক্লাস কিনে আনি। গদ্ধবের বাচ্চা। দেখো 32 খেয়াল করে দেখো, 32-এর উত্তর হচ্ছে মল্লমিন্ট সংস্কার আইন। মাথায় রাখবা, মেইনলি তোমাদের মূল উদ্দেশ্য হবে কি 61 সাল 92 সাল কম্পেয়ার করে পড়া, এরপরে 9 সালের মল্লমিন্ট আইনটা রিডিং পড়া,
এমনভাবে রিডিং পড়ে যাতে প্রশ্ন আসলে উত্তর করতে পারো। মডেল এমসিকিউ থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। সিকিউ আসবে কোথায় থেকে? সিকিউ আসবে 35 সাল থেকে, অর্থাৎ ভারত শাসন আইন থেকে। আবার অনেক জায়গায় সিকিউ আসবে 1919 সালের ভারত শাসন আইন থেকে। তাহলে আমরা সিকিউ এর জন্য পড়বো কোনটা? বঙ্গভঙ্গ পড়বো। বঙ্গভঙ্গ টপিক 5 সাল। সালটা একটু লিখে নাও তোমরা, আমরা প্রায় লাস্টের দিকে আসছি, এই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, খেয়াল করে দেখো। আমরা সিকিউ এর জন্য সিকিউ নোট করে নাও। সাল পর্ব হচ্ছে 1905, 1919, 1935, 1939, 1940। ঠিক আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এগুলোর ওপর কোনো কথা নাই, সহজ কথা, এগুলোর ওপর কোনো কথা নাই। এগুলো হচ্ছে সব বোর্ডের জন্য সমান গুরুত্বপূর্ণ। এর বাইরের প্রত্যেকটা টপিক তোমাকে টাচ করে যেতে হবে, যেরকম কি 61 সাল, 92 সাল, 1905 সাল। অথবা দেখো, যদি তুমি রাজনৈতিক দল বিবেচনা করো তাহলে খেয়াল করে দেখবা যে 85 এবং 1906 এই দুটো কি রাজনৈতিক দল, তাহলে রাজনৈতিক দলগুলো কি আছে সেই জিনিসটা একটু পড়ে ফেলতা। 33 খেয়াল করে রাখো। মডেল সংস্কার আইনের অন্যতম বৈশিষ্ট্য কোনটা? ইংরেজদের স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা, হিন্দু স্বতন্ত্র নির্বাচন, মুসলিম স্বতন্ত্র নির্বাচন, নাকি সংখ্যালঘুদের নির্বাচন? তাহলে কি এখানে উত্তর হচ্ছে মুসলিম স্বতন্ত্র নির্বাচন। এবং মডেল আইনের মাধ্যমে উপমহাদেশের প্রথম কি নির্বাচন ব্যবস্থার বা পোর্টফোলিও পদ্ধতি সূচনা হয়ে যায়। ঠিক আছে, 34 নম্বর দেখো, মডেল সংস্কার আইনের অন্যতম মাধ্যমে মুসলমানদের কোন ব্যবস্থা সরিত হয়? স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা। স্বতন্ত্র প্রদেশ অনেকেই দাগাইতে পারে কিংবা আইনসভা দাগাতে পারে, সেটা কিন্তু হবে না, উত্তর হবে নির্বাচন ব্যবস্থা। 35 মডেল সংস্কার আইনের মাধ্যমে ক্ষুদ্র প্রদেশ সমূহ থেকে বড় প্রদেশ সমূহে কতজন সংখ্যা বৃদ্ধি করা হয়? তাহলে 10, 15, 20 নাকি 30? উত্তর হচ্ছে 30 জন। আসো দ্বিতীয় অধ্যায় প্রথম প্রশ্নের উত্তর করো জলদি। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নটা খেয়াল করতে হবে যে আমাদের কি বলছে যে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটা? ধর্ম, ভাষা, ইতিহাস, ঐতিহ্য, নাকি রাজনৈতিক সচেতনতা? তাহলে সহজ উত্তর কি? আমরা হচ্ছে ভাষার কারণে বিভক্ত হয়ে গেছিলাম। নোট খেয়াল করো, বাঙালিরা আগে ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছিল, কিন্তু ভাষা আন্দোলনের প্রথম রাজনৈতিক প্রমাণ করে যে আমাদের পরিচয় হচ্ছে ভাষা, এটিকেই অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয়। তাহলে যদি তোমাদের এমসিকিউতে আসে যে অসাম্প্রদায়িক বাংলার জন্ম দেয় কোন আন্দোলন, তাহলে উত্তর কি হবে? ভাষা আন্দোলন। অসাম্প্রদায়িক বাংলা, এই যে নোটগুলো কিন্তু মুখস্থ করে নেবা, দুই একটা প্রশ্নে নোট দেওয়া থাকে, নোটগুলো খুব ভালো করে মুখস্থ করবা। 2 নাম্বার, পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল উর্দু? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ম্যাক্সিমাম জায়গায় এই প্রশ্নের উত্তরটা ভুল আসে এবং পোলাপাইন ভুল দিয়েও আসে, কারণ পোলাপাইন মুখস্থ করতে চায় না। 2 নাম্বার জলদি। প্রথমটাই ভুল, সাবাস। 2 এর এ 3.27। আমাদের কিন্তু না ম্যাক্সিমাম একটা ঝামেলা হয়, ঠিক আছে? কীরকম? আমরা দশমিকের পরের যে হচ্ছে সংখ্যাটা আছে সেটাকে আমরা কি একবারে উচ্চারণ করি, ওটাতে সেপারেশন করে উচ্চারণ করতে হবে, সেটা আমরা করি না। যেরকম কি 3.27, 8.28, 3.29, এই টাইপের আমরা হয়ে যায় আর কি, কিন্তু এটা কিন্তু বলা উচিত না। যেরকম কি আমরা সমান চিহ্ন দিতে বলি, আমরা কি আমরা বলি সমান সমান, এই যে এই চিহ্নের নাম কি? সমান চিহ্ন। ঠিক আছে, আমরা কি করি? আমরা এটার নাম দিছি হচ্ছে সমান সমান। ঠিক আছে,
সমান সমান। কেন ভাই? এটা তো একবার সমান। ওরা চিন্তা করছে কি এটা একবার সমান, এটা একবার সমান। এগুলো হচ্ছে আমাদের মুদ্রা দোষ, এগুলো করা যাবে না। 3 নাম্বার, উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে উত্থাপন করে? যোগেন্দ্র মণ্ডল, ধীরেন্দ্রনাথ দত্ত, শেরে বাংলা একে ফজলুল হক নাকি হোসেন শহীদ সোহরাওয়ার্দী? উত্তর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। খেয়াল করে দেখো নোটে কি বলছে। 48 সালে 23 ফেব্রুয়ারি করাচিতে আনুষ্ঠানিক গণপরিষদের অধিবেশনে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম বাংলাকে রাষ্ট্রভাষার দাবি পেশ করে। তাহলে এখানে প্রথম পেশ করা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তোমরা আবার যোগেন্দ্রনাথ মণ্ডল দিয়ে দিও না, ঠিক আছে? কোন তারিখে তমুদ্দিন মজলিস গঠিত হয়েছিল? 4 নম্বর প্রশ্নের উত্তর করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কালকে থেকে পরীক্ষা, ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ আমিন। দেখো তমুদ্দিন মজলিস নিয়ে ম্যাক্সিমাম জায়গায় ঝামেলা হয়ে যায়। 1 সেপ্টেম্বর, অনেকে 2 সেপ্টেম্বর বলে, কিন্তু না, এটা 1 সেপ্টেম্বরই হবে। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংঘ। তমুদ্দিন মজলিসের পরিচয়টা কি এটা একটু মুখস্থ করবে, যেটা একটা সাংস্কৃতিক সংঘ ছিল, এটা কোনো যুদ্ধের ময়দান ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে এটি গঠিত হয়েছে। তাহলে সভাপতি কে ছিল? আবুল কাশেম, কাশেম চাচা। শহীদ মিনারে বাংলার গৃহবধূদের অবদান রয়েছে, কেননা তারা প্রচুর টাকা পয়সা দান করে, নির্মাণ সামগ্রী দান করে, নিজ ব্যবহৃত অলংকার দান করে, নাকি লাল ছালু এবং মখমলের কাপড় দান করে? 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। সাবাস। তোমরা যারা 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারো না, তারা ক্লাস থেকে বেরিয়ে যাও। পাঁচ নম্বরের উত্তর দিতে পারে না, তারা ক্লাস থেকে বের হয়ে যাও। তারা নিজের স্বর্ণালঙ্কার দান করছিল। এই লাল শালু আর মখমলের কাপড়, 1 থাপ্পড় দিব। কই লেখা আছে রে এটা? হ্যাঁ, নতুন ইতিহাস ছাপাইছো তোমরা? লাল শালু কি? 1 থাপ্পড় দিব। এটা কি মখমলের কাপড় দিয়ে কী করবে? শহীদ মিনার বিল্ডিং বানাইতে মখমলের কাপড় দিয়ে কী করবে? মখমলের কাপড় কি সিমেন্ট হিসেবে ব্যবহার করবে? 1 থাপ্পড় দেব। 52 21 ফেব্রুয়ারি প্রথম শহীদ কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 6 নাম্বার, খাতায় নোট করে নাও, খেয়াল রাখো। পুলিশের গুলিতে রফিক উদ্দিন আহমেদ ঘটনাস্থলে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তিনি হচ্ছে প্রথম শহীদ বলে গণ্য করা হয়, মানে ঘটনাস্থলে মারা যায় উনি হচ্ছে রফিক। অনেক জায়গায় শফিক দেওয়া আছে এবং সালাম দেওয়া আছে, সেটা হচ্ছে ভুল উত্তর। 7 নাম্বার, কত সালে বাংলা ভাষার অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে? স্বীকৃতি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসছে না ভাই, তোমাদের 3 তালার ওপর থেকে থাপ্পড় দেওয়া উচিত। সাত নম্বর নোট করে নাও। 56 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে 214 অনুচ্ছেদে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা লাভ করানো হয় বা মর্যাদা দেওয়া হয়। ভাষা আন্দোলন হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার উত্তর হচ্ছে 1952 সালে, সরি 1952 সালে।
আন্দোলনের সূত্রপাত হয় 47 এবং 48 সালে, 52 সালে চূড়ান্ত রূপ লাভ করে। এখন দেখো তোমাদের প্রশ্ন কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে ভাষা আন্দোলনের সূত্রপাত কবে হয়। সূত্রপাত কবে হয় অনেকে কিন্তু 21 ফেব্রুয়ারি দেখাবে, এটা কিন্তু নির্ঘাত ভুল। সূত্রপাত হয় 47 এবং 48 সালে, তার বদৌলতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় এবং তার বদৌলতে ভাষা আন্দোলন হয়ে যাবে। মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। নয় নাম্বার, বাংলা ভাষার আন্তর্জাতিক মাতৃভাষার লাভ করে কত সালে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে লাভ করে কত সালে। এটা হচ্ছে আমরা জানি 1999 সালে। 99 সালে 17 ফেব্রুয়ারি ইউনেস্কোর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তোমরা এটার সালটা মুখস্থ করবার সাথে তারিখটা পড়বা, ঠিক আছে, তারিখ পড়বা, খেয়াল রাখো। 10, উর্দু। উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উক্তিটা কার? মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, খাজা নাজিমুদ্দিন নাকি নুরুল আমিন? মোহাম্মদ আলী জিন্নাহ। 48 সালের 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এবং 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী এই ঘোষণা দেন। 52 সালে ভাষা আন্দোলনে কিসের বহিঃপ্রকাশ ঘটে? জাতীয়তাবাদ চেতনা, সাংস্কৃতিক চেতনা, অধিকার আদায়ের চেতনা, বিপ্লবী চেতনা। এটার অপশন লিখবা, অপশনের সাথে ব্যাখ্যা লিখবা যে ভাইয়া এটার এই জন্য এটার অপশনটা হয়েছে বা এই জন্য এর উত্তরটা হয়েছে। আচ্ছা, আমি এখানে বলছি যে উত্তরের ব্যাখ্যা লিখতে হবে, উত্তরের ব্যাখ্যা লিখতে হবে, কেউ সেটা লেখে নাই। 11 নাম্বার, শুধু উত্তর দিচ্ছে সবাই। আজকে অনেক লেট হয়ে গেল, জামাই মনে হয় বাসায় দেরি করে আসছে, তাই না? না, হয় নাই। আচ্ছা দেখো, 11 ক নাম্বার হবে জাতীয়তাবাদ চেতনা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অপশনের ব্যাখ্যাটা কি? অপশনের ব্যাখ্যা জাতীয়তাবাদটা কি? বাংলাদেশি বোধটা ধারণ করা, বাংলাদেশি বোধ ধারণ করা, এটাই হচ্ছে ব্যাখ্যা। বারো নাম্বার, কখন ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করে? 98, 99, 2000 নাকি 1 সাল? উত্তর হচ্ছে 99 সাল। কার নেতৃত্বে ভাষা আন্দোলনের সংগঠনে তবুদ্দিন মজলিস গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটাকে, উত্তর হচ্ছে কাশেম চাচা। উত্তর হচ্ছে কে? কাশেম চাচা। পদার্থবিজ্ঞানের টিচার ছিল। উদ্দীপকটা বড়। সেনেগালের ক ভাষাভাষী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ভাষাকে ধ্বংস করার জন্য শাসক গোষ্ঠীর চক্রান্ত করে। বিক্ষুব্ধ জনতা সংঘবদ্ধ আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে ভাষাটি অবশেষে রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে। উল্লেখিত আন্দোলনের সাথে আমাদের কোন আন্দোলনের সূত্রপাত আছে কিংবা মিল আছে? স্বাধীনতা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন নাকি স্বায়ত্তশাসন? উত্তর হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা সংশ্লিষ্ট যে কোনো কিছু হলেই ভাষা আন্দোলন। পনেরো নম্বর, উক্ত আন্দোলনের দ্বারা প্রকাশিত হয়েছে জাতীয়তাবাদের বিকাশ, স্বাধীনতার চেতনা, ভাষার প্রতি মমত্ববোধ। দেখো, ভাষা আন্দোলন থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসবেই ইনশাআল্লাহ, আল্লাহ সহায়। ভাষা আন্দোলন থেকে তোমাদের এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। পূজারিয়া ইমতিয়াজ সকলে একাদশ শ্রেণীর অধ্যয়নরত। তারা তাদের সহপাঠীর সাথে প্রতি বছর একটি বিশেষ দিনে অতীতের বিশেষ আন্দোলনের কথা মনে করে শহীদ মিনারে ফুল দিতে যায়। আচ্ছা খেয়াল করে দেখো, শহীদ মিনার কোন আন্দোলনের সাথে আছে? সহজ কথা, ভাষা আন্দোলনের সঙ্গে শহীদ মিনারের সম্পর্ক। তার উত্তর হচ্ছে ভাষা আন্দোলন। উক্ত আন্দোলনের ফলে আমাদের কি জাতীয়তাবাদের বিকাশ হয়েছে, অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হয়েছে, অধিকার সচেতনতা বৃদ্ধি পাইছে। আচ্ছা এখন বলতো দেখি ভাইয়া, অসাম্প্রদায়িক চেতনা কাকে বলে? অসাম্প্রদায়িক চেতনাটা কাকে বলে?
অসাম্প্রদায়িক কাকে বলে? এটা যদি ভুল করো তোমাদের তো মারা উচিত রে। ভাষা আন্দোলন একদম এমন থাপড় দিব, জাতিগত ভেদাভেদ থাকবে না। দেখো, অসাম্প্রদায়িকের প্রথম কথা হচ্ছে জাতি, দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে ধর্মগত কোনো বৈষম্য থাকবে না, ঠিক আছে? ধর্মনিরপেক্ষতা, তানিয়া কি নাম তোমার ভুলে গেছি, রামিসা, তানিয়া রামিসা, খুব গুরুত্বপূর্ণ বলছো। সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা থাপড় দিব। অসাম্প্রদায়িক মানে কি? সাম্প্রদায়িক সম্প্রীতি হলে এটা তো কমন উত্তর হয়ে গেল। জামিলা বেগম খুব ভোরে মেয়ে শর্মিকে নিয়ে প্রভাত ফেরিতে বের হয়েছে। শর্মি তার মায়ের কাছে প্রভাত ফেরিতে যাওয়ার কারণ জানতে চাইলো। জমিলা তার মাকে বলল, ভাষা আন্দোলনের প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে যাচ্ছি। তাহলে ঘটনাটা কার সাথে যাচ্ছে? ঘটনা হচ্ছে 21শে ফেব্রুয়ারির সঙ্গে যাচ্ছে। এমসিকিউ আসবে ইনশাল্লাহ। উদ্দীপকের ঘটনা এখন খেয়াল করতে পারো ভাইয়া, এই যে বহুপদী সমাপ্তি সূচকগুলো দিয়েছেন এগুলো কিন্তু প্রায় মিল যাচ্ছে। মিলটা যাওয়ার কারণ কি? কারণ ভাষা আন্দোলন থেকে এই টপিকের বাইরে কোশ্চেন হয়ই না। আমি বিগত প্রশ্ন, কলেজের প্রশ্ন সবগুলো দেখছি এই সেম প্যাটার্নের কোশ্চেনই হয়। তোমরা সেম প্যাটার্নের কোশ্চেনগুলোই ট্রাই করবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, 21শে চেতনা থেকে কিসের উদ্ভব ঘটে? ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ, আন্তর্জাতীয়তাবাদ বা পাকিস্তানি চেতনা। তাহলে সহজ কি? উত্তর হচ্ছে ভাষা সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ। 22 নাম্বার, তিনি তমুদ্দিন মজলিস সংগঠিত নেতৃত্ব দিয়েছিলেন। এখানে তিনি বলতে কাকে বোঝানো হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ। 22 নাম্বার প্রশ্নটা খাতায় একটু নোট করে নাও। 22 নাম্বার প্রশ্ন একটু খাতায় নোট করে নেবা। 22, উত্তর হচ্ছে কাশেম চাচাকে। বাঙালি জাতীয়তাবাদের সূচনা হয় কার মাধ্যমে? ভাষা আন্দোলনের মাধ্যমে। যারা যুক্ত ফান্ড দিবা তারা মারা খাবা। তমুদ্দিন মজলিসের কয় সদস্য বিশিষ্ট ছিল? 25 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। 25-এর উত্তর করো জলদি। আচ্ছা, খুবই সুন্দর। তোমরা যারা ভালো উত্তর দাও না আমার খুব ভালো লাগে। তোমরা যারা ভুল উত্তর করো তোমাদেরকে চুমা দিতে মন চায় আমার, স্যান্ডেল দিয়ে। 5, এই তো তমুদ্দিন মজলিসের সংখ্যা 5 না, সরি, তমুদ্দিন মজলিসের সংখ্যা হচ্ছে 26। আর শেখ হাসিনা ছিল হচ্ছে তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা, আর বঙ্গবন্ধু ছিল হচ্ছে তমুদ্দিন মজলিসের সহসভাপতি। আর আর কে? এটাই। আর জুনায়েদ পলক, ও ছিল হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রী তমুদ্দিন মজলিসের, প্লাস আরো 23 জন, এই হচ্ছে টোটাল 26 জন। তমুদ্দিন মজলিস ছিল 3 সদস্য বিশিষ্ট। তোমরা সেটাকে বানাইলা কত? তোমরা সেটাকে বানাইলা 6 সদস্য বিশিষ্ট। আপনি কি? আমি হচ্ছে দর্শক ছিলাম তখন। কে গণপরিষদে বাংলা ভাষার বিরোধিতা করে? ইস্কান্দার মির্জা, গোলাম মোহাম্মদ, আইয়ুব খান নাকি লিয়াকত আলী খান? উত্তর হচ্ছে লিয়াকত আলী খান। খুবই গুরুত্বপূর্ণ। 26 নাম্বার এমসিকিউ খাতায় নোট করে নাও। 26 নাম্বার এমসিকিউ খাতায় নোট করে নাও।
ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের ভাষা ব্যবহারের দাবি করেন কত সালে? 48, 49, 50 নাকি 52? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 27 নাম্বার উত্তর হচ্ছে কি? 27-এর উত্তর খেয়াল করে দেখো, এখানে 48 আর 49 দুটার মধ্যে সব থেকে বেশি কনফ্লিক্ট তৈরি হয়, ঠিক আছে? তোমরা একটা কনফ্লিক্ট একটা বের করে ফেলবা। দেখো 48 সালের 23শে ফেব্রুয়ারি করাচিতে, কোন জায়গায়? করাচিতে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন? ভাষা রাজনৈতিক রূপদান করার জন্য, অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য, ভাষা আন্দোলন বেগবান করার জন্য, ভাষা আন্দোলনকে দমন করতে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 29 নাম্বার গুরুত্বপূর্ণ, খাতায় নোট করে নাও। 29 উত্তর হচ্ছে ভাষা আন্দোলন বেগবান করতে। বেগবান শব্দের অর্থ কি? আরো বেশি আগায় নিতে। ভাষা আন্দোলনের তাৎপর্য কোনটি? বাংলা ভাষা আন্দোলনের তাৎপর্য কোনটা? ভারতীয় চেতনার উন্মেষ ঘটানো, আন্তর্জাতিক মাতৃভাষা লাভ করা, 70-এর নির্বাচনের বিজয়, 71-এর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়। তাৎপর্যের কথা উল্লেখ করে তোমাদের কিন্তু তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ। ঘ নাম্বারের ক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঘ নাম্বার অর্থাৎ 1-এর 4-এর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানো। জাতীয়তাবাদের উন্মেষ মানে কি? জাতীয়তাবাদের উন্মেষ হচ্ছে বাঙালি হও, বাঙালির সাথে প্রেম করো, বাঙালির সাথেই ঘর করো, এটাই হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষ, অর্থাৎ বাংলা ভাষা নিয়ে ঘর করার উপায়। আপনার ক্লাস করেই বুঝি সিভিক্স অনেক কঠিন হয়, চিন্তা করা যায়। আল্লাহ মাফ করুক, তোমাকেও মাফ করুক, আমাকেও মাফ করুক। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংগঠিত প্রথম সংগঠনের নাম কি? রাষ্ট্রভাষা পরিষদ, তমুদ্দিন মজলিস, সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ নাকি ছাত্রলীগ? উত্তর হচ্ছে তমুদ্দিন মজলিস। পয়লা বৈশাখ পালন বাঙালি সংস্কৃতির বহিঃপ্রকাশ। কোন আন্দোলনের মাধ্যমে এই সংস্কৃতির স্বতন্ত্রতা রক্ষা হয়েছে? 32 নম্বর প্রশ্নের উত্তর দাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 32। আচ্ছা, কেউ উত্তর দিতে পারেনি। 32-এর খ, অসহযোগ আন্দোলন। সাবাস, তোমাদের উত্তরই সঠিক। তোমরাই দিবা পরীক্ষা, তোমরাই দিবা পরীক্ষা। 33, তমুদ্দিন মজলিসের ভাষা আন্দোলন ছিল কবে? রাষ্ট্রভাষা অধ্যাপক আবুল কাশেম নজরুল ইসলাম। উৎস হচ্ছে অস্পষ্ট, সঠিক উত্তরের প্রেক্ষিতে আবুল মনসুর হবে। আর অধ্যাপক কাজী মোতাহার হোসেন। সদস্য কারা কারা ছিল? সদস্যরা তেমন গুরুত্বপূর্ণ না, তবে এই প্রশ্নটা মুখস্থ করে নেবে আর কি, অত গুরুত্বপূর্ণ না। 34 নম্বর, তমুদ্দিন মজলিস সম্পর্কে সঠিক তথ্য কি? 48 সালে প্রতিষ্ঠিত, আবুল কাশেমের নেতৃত্বে। আর হচ্ছে বাংলা না উর্দু শীর্ষক পত্রিকা স্থাপন করা। উত্তর হচ্ছে 2 এবং 3। খেয়াল রাখো 34 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তমুদ্দিন হয়েছে 47-এর 2 সেপ্টেম্বর। আচ্ছা, 1-2 সেপ্টেম্বরের অনেক পার্থক্য আছে, তোমরা 1 সেপ্টেম্বর দাগাই দিবা। পাকিস্তান সরকারের প্রতি পূর্ব পাকিস্তানের জনগণ হতাশ ছিল। এর যথার্থ কারণ হলো ভাষার আঘাত হানা, সংস্কৃতিতে আঘাত হানা, ধর্মে আঘাত হানা। 35 নাম্বার উত্তর করো। 35, 2 অধ্যায়ের লাস্ট কোশ্চেন। ইয়েস, লাগবে নিজ, যদি না লাগে তাহলে দিয়ে যাবে পরে। 35 খেয়াল করে দেখো। না, যদি এটা কাজ শেষ হয়ে যায় তখন দিও, চাপ নেই। ও না, কোনো চাপ নেই। দেখো 35-এর খেয়াল করে দেখো, 35-এর উত্তর দেখো। 2 এবং 3 নিয়ে তোমাদের বেশি কনফিউশন তৈরি হয়ে যাবে, 2 এবং 3 নিয়ে বেশি কনফিউশন তৈরি হয়ে যাবে। কিন্তু
আমাদের কি করতে হবে, আমাদের পর্যাপ্ত আচ্ছা খেয়াল করে দেখো 35টা একটু বুঝাই দেই। পাকিস্তান সরকারের প্রতি পূর্ব পাকিস্তান জনগণের হতাশ ছিল। খেয়াল করে দেখো, পাকিস্তান কিন্তু বলছিল যে তোমরা তোমাদের ধর্ম পালন করো, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তারা অ্যাকচুয়াল রেস্ট্রিকশন দিছিল কোথায়? তারা অ্যাকচুয়াল রেস্ট্রিকশন দিছিল হচ্ছে আমাদের ভাষার ক্ষেত্রে। তারা ভাষাতে আঘাত করেছে এবং বাঙালি যে সংস্কৃতিটা ছিল এই সংস্কৃতিকে তারা ওন করতো না, এই সংস্কৃতিকে কী করতো না, তারা ওন করতো না। যেমন এখানে খেয়াল করো, মূলত বাঙালি ভাষা এবং সংস্কৃতির উপর একের পর এক আঘাত হানার কারণেই পূর্ব পাকিস্তান জনগণের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছিল। আচ্ছা তাহলে এবার একটু আমাকে বলো তো দেখি, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এদের মধ্যে বৈষম্য হতো কোন কোন খাতে? কমেন্টে লিখবা বৈষম্য হতো কোন কোন খাতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের গ কিংবা ঘ নাম্বারের জন্যও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। আচ্ছা এটা মনে হয় অনেকেই কমনের বাইরে চলে গেছে। খেয়াল করে দেখো, বৈষম্যটা হয়েছে কোন ক্ষেত্রে? অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে। মেইনলি 4টা সেক্টরে ওরা ঝামেলা করছিল, 4টা সেক্টরে। ধর্ম নিয়ে তারা ঝামেলা করে নাই, কারণ কি বাঙালিকে ধর্ম দিয়ে আন্ধা করা যায় এটা ওরা জানতো। বাঙালি জাতীয়বাদ হলো ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, ইতিহাস ও সাংস্কৃতিক চেতনা, একটি অসাম্প্রদায়িক চেতনা। তাহলে ইতিহাস, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা কোনটা হবে? দেখো 36 নম্বর একটু কনফ্লিক্টেড উত্তর, খেয়াল রাখবা কিন্তু উত্তর হবে 1 2 3। জাতীয়তাবাদ সম্পর্কে সহজ জিনিস মাথায় রাখবা, এখানে সবাই এক জাতিতে তৈরি হয়েছে, এখানে একই ভাষা তৈরি হয়েছে, এখানে একই সংস্কৃতি তৈরি হয়েছে, এখানে স্বাধীনতার বীজ রোপিত হয়েছে। এটা হচ্ছে কি পাকিস্তানের বিপক্ষে প্রথম আন্দোলন শুরু হয়েছে, মানে সব কিছু শুরু হচ্ছে কোথায়? জাতীয়তাবাদ থেকে। এবং জাতীয়তাবাদটার উৎপন্ন কোথা থেকে হয়েছে? উৎপন্ন হয়েছে হচ্ছে ভাষা আন্দোলন থেকে। আচ্ছা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? বৈষম্য তো বেশি অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অবশ্যই তাই। সামাজিক বৈষম্যটা কীভাবে আসছে? যে ধরো মানুষ যাচ্ছে মানে জাতের মনে করতো না, এটা হচ্ছে সামাজিক বৈষম্য, সামাজিক সুবিধা দিত না আর কি। অনৈতিক না রে বেডি, অর্থনৈতিক। অনৈতিক মানে তো উল্টাপাল্টা বোঝায়। চাকরি গুড, চাকরির অধিকার না। সুমাইয়া মুনতাহা ভাই সালাম, বোন সালাম। দেখো 1 নাম্বার খেয়াল করে দেখো, ভাইয়া আপনার ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যায় না কেন? আমি অপারেটরকে বলবো নি ক্লাস আপলোড করতে, হয়তো কোনো কারণে মিস গেছে। আর আমাদের আগের ইউটিউব চ্যানেলটা আবার ব্লক হয়ে গেছে, যেটাতে 100K সাবস্ক্রাইবার ছিল আর কি। তো আনফর্চুনেটলি ওখানে অনেক ক্লাস ছিল, তো সেগুলো ডিলিট হয়ে গেছে আর কি। তো আমরা আবার শুরু করছি, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা, চাপ নাই। 1 নাম্বার, তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেন কে? কেন?
যুদ্ধের প্রস্তুতির জন্য, ব্যবসা করার জন্য, বসবাস করার জন্য, শহর গড়ার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তিতুমির থেকে বাঁশের কেল্লা এবং বারাসাত বিদ্রোহ। নোট করো সবাই, বাঁশের কেল্লা এবং বারাসাত বিদ্রোহ, এখান থেকে এমসিকিউ এবং সিকিউ আসার সম্ভাবনা 100%। তোমরা এটা পড়ে ফেলবা। খ নাম্বারের জন্য আসবে তিতুমির থেকে গ নাম্বারের প্রশ্ন বা পুরো একটা সৃজনশীল খুবই কম আসে। উত্তর হচ্ছে যুদ্ধের প্রস্তুতির জন্য। আচ্ছা, বোর্ড মনে হয় একটু নাখোশ হয়ে গেছে। এ বাবা, আগাও না কেন তুমি? আচ্ছা, একটু অপেক্ষা করো, তোমরা একটু খাওয়া দাওয়া করে আসো 10 মিনিট, তারপরে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের বোর্ড আটকে গেছে, আমি একটু চেক করি। হ্যাঁ, একটু ক্লাসে থেকে তোমরা না হলে ক্লাস অন করে রাখো, আমি একটু দেখতেছি। আন্তরিকভাবে দুঃখিত, সাইটটা লোড হয় না, আমরা এই জন্য আনফর্চুনেটলি তৃতীয় অধ্যায়টা শুরু করতে পারছি না। আমরা শুরু করতেছি আমরা এর থেকে ষষ্ঠ অধ্যায় শুরু করি, পড়লে হইল। বোর্ডটাকে ঠান্ডা পানি দেন। হ্যাঁ, বোর্ডটা একটু পাগল হয়ে যায় মাঝে মধ্যে। আসো আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করি, চাপ নাই, স্লাইড লোড করাই আছে। 6 অধ্যায় খেয়াল করে দেখো। 6 অধ্যায় 1 নাম্বার থেকে শুরু। সিটি কর্পোরেশন নির্বাচিত প্রধানের পদবীর নাম কি? চেয়ারম্যান, কমিশনার, সিটি মেয়র নাকি কাউন্সিলর? 1 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 6 অধ্যায়ের 1 নাম্বার প্রশ্নের উত্তর দাও। ছয় অধ্যায়ের 1 নাম্বার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, কেউ কমেন্ট করতেছে না কেন? ঘটনা কি? একের গ সিটি মেয়র। হ্যাঁ, সিটি মেয়রের কথা আসলে আমরা কার কথা মনে করি? আমরা মেয়র ইশরাকের কথা মনে করি, তাই না? ওই যে হুড্ডাহুড্ডি করে গেছিল মাজারে জিয়ারত করতে, মেয়র ইশরাক, সিটি মেয়র। 2 নাম্বার খেয়াল করে দেখো।
স্থানীয় স্বায়ত্তশাসন হলো গণতন্ত্রের সূতিকাগার। কে বলছে? জন লক, সক্রেটিস, লর্ড ব্রাইস, জন ক্লার্ক। কে সূতিকাগার হিসেবে স্থাপন করছে? 2 নম্বর প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ, মানে অতিরিক্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা যারা এখন পর্যন্ত FRB 4.0 কোর্স এনরোল করো নাই, তোমরা দ্রুত এনরোল করে ফেলতে পারো। 12 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে এমন প্রস্তুতি নেওয়ানোর জন্য যাতে পরীক্ষার প্রশ্ন যেমনই আসুক তুমি সর্বোচ্চ ভালো রেজাল্টটা করে আনতে পারো, অন্তত বাপ মায়ের দিক দেখে ভালো রেজাল্টটা করতে পারো আর কি। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে লর্ড ব্রাইস। 3 নম্বর খেয়াল করে দেখো যে পৌরসভাগুলোর একসময় কি নামে পরিচিত, অর্থাৎ কি পৌরসভার আদি নামটা কি? পৌরসভার আদি নামটা কোনটাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বর খাতায় একটু নোট করে রাখবা, 3 নম্বর খাতায় নোট করবা। শহর কমিটি, নগর কমিটি, বিভাগ কমিটি নাকি পৌর অঞ্চল? উত্তর হচ্ছে শহর কমিটি। এখন দেখো এখানে কিন্তু টাউন কমিটিও লেখা থাকতে পারে, টাউন কমিটি লেখা থাকতে পারে, সেটা দিকে আমরা যাব না। জেলার প্রধানকে কি বলা হয়? জেলা প্রধানকে কি বলা হয়? জেলা কমিশনার, জেলা প্রশাসক, সহকারী কমিশনার নাকি সিনিয়র সহকারী কমিশনার? জেলার যে প্রধান থাকে তাকে কি বলা হচ্ছে? উত্তর হচ্ছে জেলা প্রশাসক। তোমরা শোনো না যে নমিনেশন দিতে জেলা প্রশাসকের কাছে গেছে তারেক রহমান, নমিনেশন দিতে জেলা প্রশাসকের কাছে গেছে শফিকুর রহমান, নাহিদ ইসলাম। এই যে দেখো জেলা প্রশাসক কেন? ওই উপজেলার ওই জেলার হচ্ছে প্রধান যিনি, তাকে বলা হয় ডিসি। স্থানীয় সরকারের কাজ হলো কি? সরকারের নীতি নির্ধারণ করা, সরকারের নীতি বাস্তবায়ন করা, স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলা নাকি সুষ্ঠু জনমত গড়ে তোলা? স্থানীয় নেতৃত্বের কাজটা কি, বা স্থানীয় সরকার যে আমরা বলি, স্থানীয় সরকারটা দেখে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন খাতায় টুকে নাও। উত্তর হচ্ছে সরকারের নীতি বাস্তবায়ন করা। অর্থাৎ সরকার থেকে বললো কি একটি বাড়ি একটি খামার প্রকল্পের জন্য তোমার এলাকার যে গরিব মানুষগুলো আছে তাদের কি করতে হবে? তাদের হচ্ছে লিস্ট দরকার। তাহলে তোমার এলাকার মেয়র ঘুরে ঘুরে সেই কি করবে? লিস্টটা তৈরি করবে যে প্রকৃত অর্থে গরিব মানুষটা আসলে কে। 6 নম্বর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কতজন থাকেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার তো মনে হয় 6 অধ্যায়ের স্লাইড থেকে পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো, ইউনিয়ন পরিষদের সদস্য হচ্ছে 3 জন থাকে। বাংলাদেশের বর্তমান কয়টি পৌরসভা আছে? এটা খুবই হচ্ছে আপ ডাউনের কোশ্চেন, বাড়তে থাকে কমতে থাকে। 327টা হচ্ছে স্টেবল আনসার, মুখস্থ করে নিবা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 8 নাম্বার মহানগরের সাথে কোনটি সম্পর্ক রয়েছে? জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ নাকি উপজেলা পরিষদ? কার সাথে মেইনলি সম্পর্কটা আছে? ঠিক আছে, কার সাথে আমরা সম্পর্কটা স্থাপন করতে আসি? তাহলে উত্তরটা হচ্ছে কি সিটি কর্পোরেশনের সাথে, সিটি কর্পোরেশনের সাথে। স্থানীয় সরকার নির্বাচিত হয় কিভাবে? জনগণের মাধ্যমে, জেলা প্রশাসক কর্তৃক, বিভাগীয় কমিশনার কর্তৃক নাকি উপজেলা নির্বাহী কমিশন কর্তৃক? 9 নম্বর প্রশ্নের উত্তর দাও, 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। ভাইয়া মানবিক আমার 4.0 ভর্তি হতে কত টাকা লাগবে? এই যে খেয়াল করে দেখো এখানে তোমাদের FRB ডিটেল দেওয়া আছে। দেখো তোমার যদি মানে হিউম্যানিটিস গ্রুপ সাবজেক্ট লাগে, ঠিক আছে, হিউম্যানিটিস অর্থাৎ কি তোমার যে গ্রুপ সাবজেক্ট 2750 টাকা। তবে তুমি যদি বান্ডেল কোর্স এনরোল করো তাহলে কি পাচ্ছ? একটা হুডি পাইতেছো। আর সহজ কথা যেটাকে বলি আমি, সেটা হচ্ছে বান্ডেল কোর্সে A to Z অর্থাৎ সবগুলো সাবজেক্ট তুমি পাচ্ছ। এইচএসসির আগে সবগুলো সাবজেক্টের প্রিপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি সাক্ষী আমার ইতিহাসে 79 আসছিল, প্রথম পত্রে আসছিল 79, দ্বিতীয় পত্রে ছিল হচ্ছে 76। এটা হচ্ছে আমার ইতিহাসের মার্ক, কারণ আমি ইতিহাস পড়তাম না, কারণ মানবিকে আমি ডাব্বা মারছিলাম, মানে একটা সাবজেক্টের আগে ডাব্বা মারছিলাম। এই জন্য তোমাদের বলবো যে দ্রুত বান্ডেল কোর্সটা এনরোল করে ফেলো 4275 টাকায়, সাথে একটা হুডিও পেয়ে যাও। তা তোমাদের জন্য ভালো, একটা হুডিও পড়লা, মানে আমার মতো একটা হুডি পড়লা, একটা ভাব টাপ নিলা, ওই হুডিটা একটু বেশি সুন্দর এর থেকে। 10 নাম্বার সিটি কর্পোরেশনের সদস্যগণকে কি বলা হয়? কাউন্সিলর, মেয়র, মেম্বার নাকি চেয়ারম্যান? 10 নম্বর প্রশ্নের উত্তর দাও তো দেখি পোলাপাই।
বান্ডেল কোর্স 38 টাকার দিন শেষ হয়ে গেছে। 10 নাম্বার, সিটি কর্পোরেশনের যারা সদস্য তাদেরকে কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। সিটি কর্পোরেশনের সদস্য শব্দের অর্থ কি? কাউন্সিলর। মাঠ প্রশাসনের অপর নাম কি? স্থানীয় শাসন, স্বায়ত্তশাসন, স্থানীয় স্বায়ত্তশাসন নাকি পারিবারিক শাসন? নাকি কি? পারিবারিক শাসন। উত্তরটা হচ্ছে কি? মাঠ প্রশাসন, স্থানীয় শাসন। 12 নাম্বার, কোন সরকারের নির্দেশে স্থানীয় সরকার পরিচালিত নিয়ন্ত্রিত হয়ে থাকে? কোন সরকারের নির্দেশে পরিচালিত নিয়ন্ত্রিত হতে থাকে? কেন্দ্রীয় সরকার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন নাকি জাতীয় সংসদ? উত্তর হচ্ছে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা। 13 নাম্বার, সরকার শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসনের সংস্থা কোনটা? 13 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 13 নাম্বার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা যারা ফাঁকিবাজি করতেছো তাদের ফাঁকিবাজি করা উচিত না। 13 নাম্বার প্রশ্নের উত্তর দাও জলদি। যারা যারা ক নাম্বার বলতেছ তারা আসলে একটা বীর পালোয়ান। যারা যারা ক নাম্বার বলতেছ তারা আসলে একটা বীর পালোয়ান। তোমরা হচ্ছে তোমাদের কপালে লিখে নিবা যে আমি বীর, কিংবা এখানে লিখে নিবা আমি বাহুবলী। ঠিক আছে? শহর এলাকার স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে পৌরসভা, আর গ্রাম এলাকায় হচ্ছে ইউনিয়ন পরিষদ। বলদ। 14 নাম্বার, লোকাল গভর্নমেন্ট ইন ইংল্যান্ড বইটি কে লিখেছেন? 14 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক নাম্বার জন লক, খ নাম্বার E.L. হাসলাক, গ নাম্বার লর্ড ব্রাইস, ঘ নাম্বার জন ক্লার্ক। উত্তর হচ্ছে কি? E.L. হাসলাক। E.L. কি? হাসলাক। 15 নাম্বার, স্থানীয় স্বায়ত্তশাসনের অর্থ কি? স্থানীয় প্রতিনিধিদের পরিচালিত স্বায়ত্তশাসন, এলিট শ্রেণীর দ্বারা পরিচালিত শাসন, আইনসভার সদস্য দ্বারা পরিচালিত শাসন, সচিবদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। 15 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই অধ্যায়ে সবগুলো প্রশ্নই মোটামুটি গুরুত্বপূর্ণ, তোমরা সব মুখস্থ করে ফেলবা। উত্তরটা কি? স্থানীয় প্রতিনিধিদের পরিচালিত স্বাধীন শাসন, স্থানীয় স্বায়ত্তশাসন। তার মানে কি? তাদের ওপর কোনো অংশীদারিত্ব খাটবে না। তাদের ওপর কি খাটবে না? কোনো অংশীদারিত্ব খাটবে না। 16 নাম্বার, বাংলাদেশের বর্তমান সিটি কর্পোরেশনের সংখ্যা কত? 10টি, 11টি, 12টি নাকি 13টি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জেনে রাখার জন্য। উত্তর হচ্ছে 12টা সিটি কর্পোরেশন আমাদের। 17 নাম্বার, ইউনিয়ন পরিষদের গঠন কাঠামোর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? 17 নাম্বার প্রশ্নের উত্তর করো ইনশাল্লাহ। 17 নাম্বার প্রশ্নটা তোমরা কলেজের পরীক্ষায় দেখতে পেতে পারো। 17 নাম্বার কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হবে ইনশাল্লাহ। অনেকে এই ভুল উত্তর করবে। ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস শুরু হয়েছে গত বছর, এখনো চলতেছে। দেখো, এইগুলোর ইউনিয়ন পরিষদের গঠনটা সব থেকে গুরুত্বপূর্ণ। জেলার গঠন, বিভাগের গঠন, উপজেলার গঠন এগুলো অত গুরুত্বপূর্ণ না, কিন্তু ইউনিয়নটা গুরুত্বপূর্ণ। মাথায় রাখবে, একজন চেয়ারম্যান, 9 জন সদস্য, 3 জন মহিলা সদস্য। মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটা? 18 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হচ্ছে উপজেলা প্রশাসন। 18 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষার খাতে দেখতেও পারো তোমরা। পৌরসভা কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? 19 নাম্বার প্রশ্নের উত্তর দাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 19। নাম্বার খেয়াল করো, স্থানীয় সরকার উন্নয়ন,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয় নাকি অর্থ মন্ত্রণালয়? উত্তর হচ্ছে কি ক নাম্বার, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। 20 নাম্বার দেখো, স্থানীয় স্বায়ত্তশাসন হলো জনপ্রতিনিধিদের শাসন, কেন্দ্রীয় সরকারের শাসন, স্থানীয় সরকারের শাসন, কোনটা হবে উত্তর? 20 নাম্বার খেয়াল করো, 1-2, 1-3, 2-3 নাকি 1-2-3? এই অধ্যায়ের বহুপদী প্রশ্নগুলোর উত্তর দিতে যে তোমাদের কনফিউশন হবে, কারণ কি? কারণ হবে স্থানীয় শাসন এবং স্থানীয় স্বায়ত্তশাসন দুটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যগুলো তোমাদের ভালো মতো আইডেন্টিফাই করতে হবে। 1 এবং 3 উত্তরটা হচ্ছে জনপ্রতিনিধি শাসন আর স্থানীয় সরকারের শাসন। 21 নাম্বার, পৌরসভার ওয়ার্ডের সংখ্যা কিসের উপর নির্ভর করে? প্রার্থীর সংখ্যার উপর, আয়তন জনসংখ্যার উপর, প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নাকি অর্থনৈতিক অবস্থার উপর? পৌরসভার ওয়ার্ড কতটা হবে নির্ভর করে হচ্ছে আয়তন এবং জনসংখ্যার উপরে। 22, শহর কেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসন কাঠামোর মৌলিক একক কোনটি? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি কর্পোরেশন? 22 নাম্বার, শহর কেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসন, এইগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে, বুঝতে পারছো? উত্তর হচ্ছে পৌরসভা। স্থানীয় সমস্যা সমাধানের মাধ্যমে জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়, গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি পায়, শিক্ষামূলক সচেতনতা বৃদ্ধি পায়। 23 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খাতায় নোট করে ফেলো। তেইশ নাম্বার দেখো, 1 এবং 2 রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি পায়। 24 স্থানীয় প্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? মৌলিক অধিকার সংরক্ষণের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য, গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধির জন্য, কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? তাহলে খেয়াল করে দেখো, উত্তর হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধির জন্য। 25 নাম্বার, সিটি কর্পোরেশনের দায়িত্ব নির্ধারণ হয়েছে কত সালের আইন অনুযায়ী? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 25 নাম্বার, কত সালের আইন অনুযায়ী? এই অধ্যায়ে এই আইনটাই শুধু তোমরা পড়বা, এর বাইরে আর পড়ার দরকার নাই। উত্তর হচ্ছে 2009 সালে, এবং 2009 সালে 6 এপ্রিল তথ্য অধিকার আইন পাশ করা হয়। এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিচের কোনটি স্থানীয় সরকারের সংগঠন? স্থানীয় সরকারের সংগঠন, এখানে কিন্তু স্বায়ত্তশাসন কথাটা উল্লেখ করা নেই, তার মানে প্রশ্ন দেখো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। উত্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। এবার দেখো 27 নাম্বার, স্থানীয় শাসন কাঠামো সর্বশেষ স্তর কোনটি? বিভাগীয় শাসন, জেলা প্রশাসন, থানা প্রশাসন নাকি উপজেলা প্রশাসন? উত্তরটা হচ্ছে কি উপজেলা প্রশাসন। 28 নাম্বার, জাতীয় রাজনীতির পরিপূর্ণতা লাভ করে কিভাবে? রাজনৈতিক দলের প্রভাবে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রভাবে, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের নেতৃত্বের মাধ্যমে। 28 নাম্বার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখি উত্তর দাও তো দেখি। আঠাশ নাম্বার দেখো, আঞ্চলিক জাতীয় নেতৃত্বের মাধ্যমে কি বলছে? রাজনীতির পূর্ণতা লাভ করে কিভাবে? আঞ্চলিক পর্যায়ে বলতে কি আমাদের এলাকা পর্যায়ে, এলাকা এবং জাতীয় দুটার ভারসাম্য করতে হয়। 29 নাম্বার, স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে জনগণ কোন অংশগ্রহণের সুযোগ পায়? অংশগ্রহণের সুযোগ পায় কোনটার মাধ্যমে? বেসরকারি কার্যক্রম, সরকারি কার্যক্রম, ব্যক্তি কার্যক্রম নাকি আন্তর্জাতিক কার্যক্রম? অংশগ্রহণের সুযোগ পায়, উত্তর হচ্ছে সরকারি কার্যক্রমে। আজকে লাস্ট, বাংলাদেশের সংবিধানের 4th অধ্যায়ের কত পরিচ্ছেদে স্থানীয় স্বায়ত্তশাসনের কথা বলা আছে? 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। খুবই ভালো, 30-এর গ সূর্য সর্দার, সাবাস। তারপরে আর কেউ? গ 3য় অংশ, সাবাস। আর কেউ?
আর কোন আল্লাহর বান্দা আছে? গ, সাবাস। সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিয়েছে হচ্ছে সূর্য সর্দার। তো তোমাকে স্বাগত, তুমি লাস্টের প্রশ্নটার সঠিক উত্তর দিয়েছো। তো ইনশাল্লাহ আজকে আমাদের অধ্যায় কমপ্লিট হলো হচ্ছে 1, 2 এবং 6 অধ্যায় কমপ্লিট করেছি আমরা। আগামী দিন 2:30 থেকে আমাদের ক্লাসটা শুরু হবে, সেখানে আমরা বাকি অধ্যায়গুলো কমপ্লিট করব ইনশাআল্লাহ। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো, অনেক অনেক ভালোবাসা থাকলো। নেক্সট ডে ক্লাসে তোমরা অবশ্যই থাকবে এবং ক্লাসগুলো শেয়ার করবে। যারা যারা এখন পর্যন্ত FRB কোর্স এনরোল করো নাই, ফাইনাল নিয়ে চিন্তিত আসো, টেস্ট পরীক্ষা নিয়ে চিন্তিত আসো, তাদের জন্য অবশ্যই FRB হতে পারে বেস্ট একটা চয়েস। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।